সনদ। হ্যাঁ, এটার নামটা কি ছিল? এটা হচ্ছে যে কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, মানে গণহত্যার যে ক্রাইমটা আমরা দেখি, এই আন্তর্জাতিক ভাবে অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করা। সেখান থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, যে হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল এখন যে বর্তমানে যেগুলো আমরা দেখতে পাই, এই জিনিসগুলোর সৃষ্টি হইতেছে আস্তে আস্তে। তো গণহত্যা সনদটা 1948 সালে হয়। এটা হচ্ছে গণহত্যার মতো আন্তর্জাতিক অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করা, পানিশমেন্ট। প্রথম সনদটাতে কি ছিল? প্রিভেনশন এন্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, সিপিপিসিজি। সিপিপিসিজি, কনভেনশন অন দ্য প্রিভেনশন এন্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, 1948। এটা 48 সালে সনদটা করা হইলো। তারপরে আমরা সনদটা স্বাক্ষর করলাম হচ্ছে 9 ডিসেম্বর 48-এ, আর কার্যকর হয়েছে 3 বছর পরে, 51-তে। আচ্ছা, এখন পর্যন্ত অনুমোদনকারী দেশ আছে 153টা। আচ্ছা, এটা দেখি। চুক্তির উদ্দেশ্য আমরা পড়লাম অলরেডি, যে আন্তর্জাতিক অপরাধ যে এদের শাস্তির ব্যবস্থা করা। এই যে গণহত্যা, যেমন রাখাইনদেরকে যে মারা হইলো, তারপর সাউথ আফ্রিকাতে যে অ্যাপার্থাইড কিলিং হয়েছে, আবার ইউএসএ তে কিছু হয়েছে, এই যে এগুলার যে শাস্তির ব্যবস্থাটা করা, এই যে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে ইস্যু, এদের শাস্তির ব্যবস্থাটা করাই হচ্ছে এই প্রথম জেনোসাইড কনভেনশন 1948-এর লক্ষ্য, উদ্দেশ্য। আচ্ছা, এই কনভেনশনের মাধ্যমেই কিন্তু গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়। তাহলে এখানে কিন্তু একটা হিডেন কোশ্চেন আছে, যে জেনোসাইডের সংজ্ঞা প্রথম কোন কনভেনশনের মাধ্যমে ফুটে ওঠে, বা জেনোসাইডের সংজ্ঞা নিচের কোনটির মাধ্যমে পূর্ণরূপে প্রকাশিত পায়? এটা হচ্ছে কিন্তু জেনোসাইড কনভেনশন 1948, 48 সালের কনভেনশনটা, কারণ সামনে কিন্তু অনেকগুলো জেনোসাইড কনভেনশন আছে। আচ্ছা, এবং এইটার মাধ্যমে কিন্তু গণহত্যার অপরাধ যে 5টা সেটা বলা হয়। কি কি? একটা হচ্ছে গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তারপর শারীরিক ও মানসিকভাবে আহত করা, কর্মসূচি গ্রহণ করে যাতে গোষ্ঠী সম্পূর্ণরূপে আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, জোরপূর্বক ভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা। তাহলে 5টা কারণ যেটা গণহত্যার অপরাধের আন্ডারে পড়ছে, এটা গণহত্যা সনদ 1948-এ ডিক্লেয়ার করা হয়েছে। উইথ দ্য ডেফিনিশন, সংজ্ঞায়িত করা হয়, এবং গণহত্যার অপরাধ 5টা সংজ্ঞায়িত করা হয়। আচ্ছা, এটার বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর করে 1998 সালে, 5 অক্টোবর 1998। বাংলাদেশ কিন্তু এটার অনুচ্ছেদের 2টার সাথে আপত্তি জানায়। 9 নং অনুচ্ছেদের সাথে আপত্তি জানাচ্ছে, সামনে মনে হয় আছে। আর এই জন্য হলো বাংলাদেশ মামলা করতে পারে না মিয়ানমারের। হ্যাঁ, যে ইয়ার এগেইনস্টে মামলা করতে পারে না। আচ্ছা, নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন এন্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। আচ্ছা, কনভেনশনটার নাম কি ছিল? কনভেনশন অন দ্য প্রিভেনশন এন্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। আর ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন এন্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট হচ্ছে এটা নিয়ন্ত্রণ সংস্থা। ইউএন অফিস অন জেনোসাইড প্রিভেনশন এন্ড রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এই লাস্টের পার্টটা মনেই থাকবে না, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। আচ্ছা, নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস, ইউএনএইচআরসি, যেটা ইউএনসিএইচআর, হাই কমিশনার্স ফর হিউম্যান রাইটস, ওরাও এটার সাথে যুক্ত আছে। অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, ইউএনওএইচসিএইচআর। আচ্ছা, ওরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবার দেখি, অনুমোদনকারী দেশ এখন পর্যন্ত 153টা। বাংলাদেশ স্বাক্ষর করে 5 অক্টোবর 1998-তে। কিন্তু বাংলাদেশ হচ্ছে, এখানে টোটাল আছে 19টা অনুচ্ছেদ, এটার মধ্যে 9 নং অনুচ্ছেদে বাংলাদেশ সহ 5টা দেশের আপত্তি আছে, এরা ওই অনুচ্ছেদে এগ্রি করে না। 9 নং অনুচ্ছেদটা কি? প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে, এটাতে হচ্ছে আপত্তি আছে, প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে। এখন বাংলাদেশ এটা কেন আসলে কোন পার্সপেক্টিভে ভাবছে সেটাই হচ্ছে মানে ওয়ান্ডার, যদিও আসলে কিছুই করতো না হুদাই। তো প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে, এটা কিন্তু 9 নং অনুচ্ছেদ। আর এর আগে আমরা কি দেখছিলাম? কালেকটিভ সিকিউরিটি, কিন্তু কালেকটিভ সিকিউরিটির কনসেপ্টটা আসছে নেটোর আর্টিকেল 5 থেকে। এটা কিন্তু বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনে আসছিল। তো এটা মানে এই টাইপের ইয়াগুলা যে একদম আসে না এরকম কিন্তু না, এগুলো এখন ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে জাতিসংঘে গৃহীত একটি ঘোষণা, এবং দুটি আন্তর্জাতিক চুক্তিকে একত্রে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস বলে। আচ্ছা, তাহলে আমরা গণহত্যা সনদ দেখলাম, 1948 সালে হইলো এটা। এটা 9 ডিসেম্বর 48-এ হইলো, কার্যকর হইলো 51 সালে। আর এটার অনুমোদনকারী দেশ 153টা। আর বাংলাদেশ স্বাক্ষর করে 5 অক্টোবর 1998-তে। এবং বাংলাদেশের আপত্তি আছে কত নম্বর অনুচ্ছেদে? 9 নম্বর।
9 নাম্বার। 9 টোটাল নম্বর। অনুচ্ছেদ কয়টা ছিল? 19টা। গণহত্যার সংজ্ঞা কোন কোন সনদের মাধ্যমে উঠে এসেছে পৃথিবীর সামনে? জেনোসাইড কনভেনশন। জেনোসাইড কনভেনশন, জেনোসাইড জেনোসাইড কনভেনশন বারবার সাথে সাথে এটা সালটা বলে ফেলবেন, কারণ সামনে কিন্তু 4-5টা আছে। 9 ডিসেম্বর 1948। হ্যাঁ, আর গণহত্যার অপরাধ কয়টা? 5টি। ওকে, আমরা এখন তাহলে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এ চলে যেতেছি। এটা হইতেছে জাতিসংঘে একটা গৃহীত একটা ঘোষণা, যেটাতে 2টা আন্তর্জাতিক চুক্তি সমন্বয় আছে। কি কি? একটা হচ্ছে এই যে মানবাধিকার সার্বজনীন ঘোষণা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা হচ্ছে 1948 হয়েছিল ফ্রান্সের প্যারিসে, ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস। এটার বিষয়বস্তু ছিল মৌলিক মানবাধিকারের একটি বিবৃতি যা সকল মানুষের জন্য প্রযোজ্য। এটাতে অনুচ্ছেদ ছিল কিন্তু 30টা। এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এটাতে অনুচ্ছেদ ছিল 30টা। তাহলে ওই যে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এটাতে 2টা চুক্তির কথা বলা আছে, একটা পাইলাম এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, 10 ডিসেম্বর 1948 সাধারণ পরিষদের 3য় অধিবেশনে হয় ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, আর এর আগেরটা যেটা এই যে জেনোসাইড কনভেনশন, সেটা হলো 9 ডিসেম্বর 1948, পরের দিনই কিন্তু একই জায়গায় হয়েছে। পরের দিন হয়েছে এইটা 10 ডিসেম্বর, একদিন পরে। আচ্ছা, দ্বিতীয়টা যেটা এই যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, দ্বিতীয়টা এখানে দিছে, দ্বিতীয়টা দেয় নাই, দ্বিতীয়টা দেয় না। আচ্ছা, দ্বিতীয়টা বলি। এই যে আমরা যেটা বললাম যে 2টা জিনিস নিয়ে হয়েছে, এই যে জাতিসংঘে গৃহীত একটি ঘোষণা ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। প্রথমটা পাইলাম হচ্ছে আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, যেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আর এটার সাথে যে দ্বিতীয়টা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, মানে বেসামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। ঠিক আছে, এবার গেল। এবার দেখি মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের 2টি এন্টিটি হচ্ছে ইউএনএইচআরসি, যেটা হচ্ছে আগে ছিল ইউনাইটেড নেশনস কমিশনস অন হিউম্যান রাইটস, ইউএনসিএইচআর, এখন এটা ইউএনএইচআরসি হয়ে গেছে। আর ওই যে এইচসিআর, একটা হচ্ছে হিউম্যান রাইটস আর একটা হচ্ছে ওই যে হাই কমিশনার্স ফর রিফিউজি। এই 2টা মিলে হচ্ছে মানবাধিকার নিয়ে এরা জাতিসংঘের 2টি এন্টিটি। রিফিউজি না, এটাও হিউম্যান রাইটসই হবে। এটা হচ্ছে অফিস ফর দ্য হাই কমিশনস ফর হিউম্যান রাইটস। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আরেকটা হচ্ছে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আর একটা হচ্ছে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই 1993 সালে ওই যে ভিয়েনা মানবাধিকার কনভেনশন হয়েছিল একটা, সেখান থেকে এটা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। এই যে আছে এখানে সামনে। ওকে, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন হচ্ছে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এটা প্রতিষ্ঠা হয় 1993 সালে, সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আচ্ছা, এটা হচ্ছে যে ভিয়েনাতে 25 জুন 1993 ভিয়েনায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলনে মানবাধিকার বিষয়ক বিধি ভিয়েনা কনভেনশন 1993 পাশ হয়। এখন আমরা কিন্তু একটু আগে একটা ভিয়েনা পড়ে আসছি, ওইটার সাথে কিন্তু এটা মিলায় ফেললে হবে না। এটার নাম কিন্তু ভিয়েনা মানবাধিকার কনভেনশন, আর ওইটার নাম কি ছিল? ভিয়েনা কনভেনশন। ওইটা কিসের কিসের জন্য ছিল? এটা ওটা ছিল যে ওজোন স্তরের নিয়ে। হ্যাঁ, ওইটা ছিল ওজোন স্তরের জিনিস নিয়ে। আর এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন। আচ্ছা, ওইটা হয়েছিল কখন? ওইটা কত সালে হয়েছিল? ওইটা হয়েছিল 1985-তে। আর এখন আমরা দেখতেছি 1993-তে হচ্ছে ভিয়েনা মানবাধিকার কনভেনশন হইল। আচ্ছা, এই কনভেনশনের মাধ্যমেই কিন্তু এই OHCHR, যেটা যে হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটাতে বারবার রিফিউজি আসতেছে কেন আমার মাথায়, বুঝলাম না। আরেকটা যেটা রিফিউজি ছিল ওইটার নাম জানো কি? ওই যে ইউএনএইচসিআর যেটা আছে না, সিআর যদি থাকে তাহলে রিফিউজি হবে। এই যে আপনার উপরে যান, উপরেরটাতে, আগেরটাতে, ওইখানে হলো আপনার এই যে এখানে আরসি আছে না, ইউএনএইচআরসি, এখানে হলো সিআর হইলে রিফিউজি।
হ্যাঁ, আমার মাথায় খালি ওইটাই আসছে। রিফিউজিটার মধ্যে হচ্ছে আপু এইচআর আর একসাথে থাকবে না, মানে এইচআর মানে তো হিউম্যান রাইটস, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এখানে এইচআর আর আপনি একসাথে থাকবে না, সিআর থাকবে এরকম type। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ভাই এটি অনেক প্যাচ লেগে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে জাতিসংঘ, তাহলে আমরা পাইলাম কি, প্রথমে পাইলাম 1948 সালে দেখলাম হচ্ছে গণহত্যা সনদ, সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1948 এই সনদটা হয়। আর এটার পরের দিন 10 ডিসেম্বর 1948 হয় হচ্ছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, ওইটার মধ্যে অনুচ্ছেদ ছিল 30টা। তারপরে দেখলাম হচ্ছে আমরা এই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন দেখলাম যে দুইটা এন্টিটি আছে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, এটা হচ্ছে জেনেভার সুইজারল্যান্ডের সদর দপ্তর, আর আরেকটা দেখলাম হচ্ছে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এটা হচ্ছে জেনেভার সুইজারল্যান্ডে এটা সদর দপ্তর, কিন্তু এটা প্রতিষ্ঠা হয় 1993-তে। এটা ভিয়েনাতে মানবাধিকার কনভেনশন হয়েছিল 1993, সেটার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার জাতিসংঘ মানবাধিকার পরিষদ, এটা হচ্ছে 2002-এ হয়, যে হিউম্যান রাইটস কাউন্সিল যেটা, এটা হয় হচ্ছে 2006-এ, এটা সদর দপ্তর জেনেভাতে, সদস্য সংখ্যা 47, বাংলাদেশ বর্তমানে সদস্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় 2006-এ, সদর দপ্তর জেনেভা, সদস্য সংখ্যা 47। আর হিউম্যান রাইটস যে হাই কমিশনার অফ হিউম্যান রাইটস, সেটা হচ্ছে 1993-তে হয় জেনেভার সুইজারল্যান্ডে, ওইটা ভিয়েনা কনভেনশনের মাধ্যমে এটা হয়, মানবাধিকার ভিয়েনা কনভেনশন যেটা। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে হইলো, এটা হচ্ছে এই যে UNHRC, যেটা আরসি মানে হচ্ছে হিউম্যান রাইটস কাউন্সিল, HRC। ওকে, হ্যাঁ, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ হলে কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে অনুসন্ধান করা। আচ্ছা, 1963 সালে দক্ষিণ ভিয়েতনামের জন্য এই মিশন করা হয়েছিল। প্রধান উপদেষ্টা OHCHR এর সভাপতি ভলকার টার্ককে অনুরোধ করেন জাতিসংঘের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে। এটাই কিন্তু এই যে জুলাই, আমাদের জুলাই অভ্যুত্থানের পরে ওরা আসছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করতে। 16 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ জানায় 1 থেকে জুলাই 16 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে কার্যক্রম শুরু হয়েছে। আচ্ছা, তাহলে 16 সেপ্টেম্বর থেকে ওরা কার্যক্রম জানানো শুরু করে, এটা হচ্ছে 1 থেকে 16 আগস্টের টাইম ডিউরেশনে। ওকে, রিক্যাপ অলরেডি আমরা করে ফেলছি, এখন হচ্ছে জেনেভা কনভেনশন নেক্সটটাতে যাই। তাহলে 48-এ একটা গণহত্যা সনদ দেখলাম, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস 1948-এর 10-এই দেখলাম পরের দিন, তারপর ওই দুইটা কখন কখন হয়েছে সেটা দেখলাম। এবার হচ্ছে জেনেভা কনভেনশন, এটা হচ্ছে প্রথমে 1949 সালে যুদ্ধ। হ্যাঁ, বাংলাদেশ ওইটা বাংলাদেশ কেন নামকরণ হয়েছে? বাংলাদেশের কাজ কি এখানে? এটা তো করতেছে জাতিসংঘ, আর করা হয়েছে ভিয়েতনামের জন্য। না না, এটা তো বাংলাদেশে যে মিশনটা পাঠাইছে সেইটার নাম হচ্ছে বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, কিন্তু শুধুমাত্র এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা স্টার্ট হয়েছিল 1963 সালে সর্বপ্রথম দক্ষিণ ভিয়েতনামের যখন মিশন পাঠানো হয়। আর আমাদের দেশে যেটা পাঠাইছে সেইটার নাম হচ্ছে বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, যেটা 2024 সালে গণঅভ্যুত্থানের পরে পাঠানো হয় ইউনাইটেড নেশনস এর এই ইয়াটা থেকে, UNHRC এর পক্ষ থেকে, হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের ওই ঘটনাটা নিয়ে। হ্যাঁ, এটা তো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এ তখন অনেক ইয়া ছিল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আন্তর্জাতিক আদালতে মামলা করলো না শেখ হাসিনার জন্য, তখন ওখান থেকে পাঠাইছে যে আসলেই বাংলাদেশে এরকম গণহত্যা হয়েছে কিনা কিছু, এই জন্য ওরা এসে তদন্ত করে যায় রায় দিছে যে না আসলেই হাসিনা এগুলো করছে। হ্যাঁ, এই জন্য এটা বাংলাদেশের। হ্যাঁ, থ্যাংক ইউ আপু আপনাদের। আচ্ছা, এবার হচ্ছে জেনেভা কনভেনশন, এটা যুদ্ধকালীন আচরণ বিধি নিয়ে, যে যুদ্ধের সময় আসলে কিভাবে ট্রিট করতে হবে। 1949-এ ওই যে প্রথম যে গণহত্যা হইলো তার পরের বছর, 48-এর পরের বছর হচ্ছে এই যুদ্ধকালীন আচরণ বিধি নিয়ে যে কনভেনশনটা হয় সেটাকে জেনেভা কনভেনশন বলে। এই কনভেনশনকে 4টি রেড ক্রস কনভেনশনও বলে, কারণ এটার পরে আরো 4টা পার্ট আছে, তো সবগুলা মিলায় 4টা হয়। তো এই কনভেনশনকে 4টি রেড ক্রস কনভেনশনও বলা হয়। আচ্ছা, এই যে সনদে যুক্ত হওয়া 4টি চুক্তি, 1864-তে ওরা করে যে যুদ্ধাহত অসুস্থ সৈনিকদের অবস্থার সার্বিক উন্নতির কথা বলে। তারপরেরটাতে 1906-এ হচ্ছে যে সমুদ্রের যুদ্ধের কথা বলে। 1929-এ হচ্ছে যুদ্ধবন্দীদের প্রতি এখানে প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা। আর ফাইনালি 49-এ হচ্ছে বেসামরিক জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা। এটা কেন হইলো? ওই যে যখন
এই যে প্রথম বিশ্বযুদ্ধের টাইমে এই দুইটা হয়েছে। হ্যাঁ, তারপরে এইটা হইলো ফাইনালি লাস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বেসামরিক জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিয়ে কথা হলো, কারণ তখন যুদ্ধের পরবর্তীতে অবস্থা খুব মানে একদম তোলমটল ছিল। এই জন্য এটাকে এই যে সনদে যে 4টা চুক্তি হয়েছে এই জন্য এটাকে 4টি রেড ক্রস কনভেনশনও বলা হয়। প্রথমটা হচ্ছে যুদ্ধাহত নিয়ে 1864টা, তারপরে 1906-টা হচ্ছে সমুদ্রের যে জাহাজে যুদ্ধ হইতো তখন বেশি, এই জন্য সমুদ্রদেরকে নিয়ে ডিসকাস করছে। 1829-টা বলছে হচ্ছে যে বন্দি করে রাখে যায় যে তাদের প্রতি যেন ঠিক মতো চিকিৎসা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। আর একদম সর্বশেষ 49-এ যেটা ফাইনালি চুক্তি কনভেনশনটা হয়েছে সেটা হচ্ছে বেসামরিক জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা। এটা হলো জেনেভা কনভেনশন 1948। 4টার পরে যায় কিন্তু এটা হয়েছে ফাইনালি লাস্টে যে 49-এ যায়। আচ্ছা, এবার 49-এর 2 বছর পরে জেনেভা কনভেনশন 1951 হয়। এটা হচ্ছে শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণ বিধি সংক্রান্ত, মানে এটা এখন রিফিউজিদের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা রিফিউজি কনভেনশন বলে। এটা কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজিস, যে এক দেশ থেকে আরেক দেশে গেছে। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথেই রিলেটেড আসলে, তখন তো সব দেশে অনেক রিফিউজি ছিল। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশ এটাতে স্বাক্ষর করে নাই। এটাতে স্বাক্ষরকারী দেশ কিন্তু 149টা, কিন্তু বাংলাদেশ এটাতে স্বাক্ষর করে নাই। এখন কেন করে নাই এটা তো কারণটা সবাই আমরা জানি, এই যে কারণ এটাতে যদি স্বাক্ষর করে ফেলে তাহলে তো বাংলাদেশে হচ্ছে যে সব যারা রিফিউজি আসছে এতদিন, এই যে এখন পর্যন্ত ওরা কিন্তু লেজিটিমেট হয়ে যাবে যে ওদেরকে আমাদের আশ্রয় দিতেই হবে। তো গুম বিরোধী এটার সাথে আবার হচ্ছে এই যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, যেটা এই ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে জাতিসংঘের গুম বিরোধী কনভেনশন। এটা 2006 সালে গৃহীত হয়, স্বাক্ষর হয় 2007-এ। এটা এখন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে গুম বিরোধী কনভেনশনটা হচ্ছে স্বাক্ষর হয় 2007 সালে, আর এটা গৃহীত হয় 2006-এ। আচ্ছা, এই গুম বিরোধী কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে 2024-এর 29 আগস্ট, মানে আমাদের লিটারালি যখন গণ অভ্যুত্থান শেষ হয়েছে তারপরে যায় কিন্তু আমরা এটাতে স্বাক্ষর করছি। মানে এতদিন ধরে শেখ হাসিনা সরকার কিন্তু এটাতে স্বাক্ষর করে নাই। এখন এই গুম বিরোধী আন্তর্জাতিক সংস্থা যেটা ছিল ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ওদের আন্ডারে হচ্ছে এই গুম বিরোধী আন্তর্জাতিক সংস্থাটা। আর সনদটা হচ্ছে ICPPED। সনদের ফুল ফর্মটা কি? সনদের ফুল ফর্মটা মানে একটু অনেক বড় আসলে, মানে এটা মনে রাখা তো একটু টাফ, কিন্তু কিছু করার নাই, মনে রাখতে হবে। এটা এখন আমাদের জন্য খুব মানে আমাদের জন্য এখন অনেক সিগনিফিকেন্ট। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড, লাস্টের পার্টটা মনে রাখলে হবে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা মানেই হচ্ছে গুম। গুম মানেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে শক্তি খাটায় তোমাকে লুকায় রাখছে গুম। আচ্ছা, গুমকে ঘোষণা করা হয় কিন্তু মানবতা বিরোধী অপরাধ। তাহলে প্রথম যে আমরা দেখতে পাচ্ছিলাম মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, সেটা কত সালে হয়েছিল? 1948 সালের 9 ডিসেম্বর। 10 মানবাধিকার ইউনিভার্সাল ডিক্লারেশন কিন্তু 10 হ্যাঁ, মানবাধিকারটা 10 সালে, আর জেনোসাইডটা 9। এই তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 10 ডিসেম্বরকে হলো মানবাধিকার দিবস বলা হয়। হ্যাঁ, এই জন্য 10 ডিসেম্বর কিন্তু মানবাধিকার দিবসের জন্য। আচ্ছা, তাহলে আমাদের সবগুলা চুক্তি আরেকবার বলি। প্রথমে হচ্ছে একদম সর্বপ্রথম যে সনদটা, আচ্ছা প্রথমে আমরা একটা প্যাক্ট দেখছিলাম, সেটা হচ্ছে প্যারিস প্যাক্ট। সেটা হয়েছিল 1928 সালে। ওইটা কেন হয়েছিল? ওটার উদ্দেশ্যটা কি ছিল? আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে শক্তি প্রয়োগ করা নিষেধ। ওকে, তারপরে 1948-এ কি হইলো? গণহত্যা হ্যাঁ, জেনোসাইড কনভেনশন। এটা কত তারিখে হইলো? 9 ডিসেম্বর 1948। আচ্ছা, এখানে অনুচ্ছেদ আছে টোটাল কয়টা? 19টা। বাংলাদেশ কোনটাতে আপত্তি জানাইছে? 9 নম্বর। 9 নম্বর। আর গণহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে কোন কনভেনশনে? এটাতেই, জেনোসাইড কনভেনশন 1948। হ্যাঁ, আর গণহত্যার অপরাধ কয়টা? 5টা। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এটা কি? এটা হচ্ছে মানবাধিকার
সার্বজনীন ঘোষণা। না না না, এই যে এখানে ট্রিকি কোশ্চেন, এইটা কিন্তু একটা জাতিসংঘে গৃহীত একটা ঘোষণা এবং দুইটা আন্তর্জাতিক চুক্তির সমন্বয়। এটার আন্ডারে কিন্তু দুইটা চুক্তি আছে। একটা চুক্তি আমি তখন ডিসকাস করছিলাম, ওই যে বেসামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত, আর আরেকটা চুক্তি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত। হ্যাঁ, এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস, এটার সাথে আরো দুইটা চুক্তি, তিনটাকে একসাথে বলা হয় কি? ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। তাহলে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটসটা কি? জাতিসংঘের একটি ঘোষণা এবং 2টি আন্তর্জাতিক চুক্তি। আচ্ছা, তাহলে ঘোষণাটা কি এখন? জাতিসংঘের ঘোষণাটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের কয় তারিখে সার্বজনীন হয়েছিল? ঘোষণা। 10 ডিসেম্বর 1948, কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিস। হ্যাঁ, ফ্রান্সের প্যারিস। এটাতে অনুচ্ছেদ কয়টা ছিল? 30টা। 30টা। এবার হচ্ছে যে দুইটা যে চুক্তি ছিল আন্তর্জাতিক চুক্তি, একটা চুক্তি ছিল হচ্ছে বেসামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত, আর আরেকটা চুক্তি ছিল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত। হ্যাঁ, দুইটা চুক্তি, জাস্ট নাম দুইটা মনে রাখলেই হবে। তাহলে ওই ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এর আদার্স যে দুইটা চুক্তি, একটা হচ্ছে বেসামরিক ও রাজনৈতিক অধিকার, আর একটা হচ্ছে অর্থনৈতিক আর সামাজিক সাংস্কৃতিক অধিকার, মানে দুইটা দুই ধরনের অধিকার নিয়ে দুইটা চুক্তি। ওকে, এবার অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস কোন কনভেনশনের মাধ্যমে সৃষ্টি হয়? ভিয়েনা কনভেনশন। ভিয়েনা মানবাধিকারটা মনে রাখতে হবে, কারণ ভিয়েনা কনভেনশন বললে কিন্তু আমাদের পরিবেশের কনভেনশন হয়ে যাইতেছে। ভিয়েনা 1993। হ্যাঁ, মানবাধিকার শব্দটা এখানে মনে রাখতে হবে, ভিয়েনা মানবাধিকার মানে কনভেনশন। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এটা অপশনে দিবে, প্রথমটা দিবে ভিয়েনা কনভেনশন, টাক করে গোল্লা দিয়ে ভরাট করে ফেলাম, পরে দেখবো হ্যাঁ 3 নাম্বার অপশনে ভিয়েনা মানবাধিকার আছে, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে শরণার্থীদের জন্য কনভেনশন কোনটা? জেনেভা কনভেনশন 1951। আপনারা কখন থেকে পড়তেছেন আপু? আমরা মনে হয় এই যে 3:30 থেকে পড়তেছি। আচ্ছা, নাকি কি হাসে কেন? কয়টা থেকে পড়তেছি? 3:30টায় তো আসছিলাম। 4:40। আরে না, মানে ইয়া পড়তেছিলাম না, আমরা পরিবেশ পড়ছি না এর আগে? আমি ছিলাম না, আমি অনেক কষ্ট পেয়েছি। আমিও ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়ি। তারপর হচ্ছে তাহলে শরণার্থীদের কনভেনশনটা কত সালে হয়েছিল? 1951, জেনেভা কনভেনশন 1951। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে এইটাতে কি বাংলাদেশ স্বাক্ষর করছিল? না, বাংলাদেশ করেনি। না, বাংলাদেশ এতে স্বাক্ষর করেনি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যুদ্ধকালীন আচরণ বিধি নিয়ে কোন কনভেনশনটা হয়েছে? জেনেভা কনভেনশন 1949। আচ্ছা, আর যুদ্ধবন্দীদের আচরণ বিধি নিয়ে কোন কনভেনশন হয়েছে? 1929। আর যুদ্ধক্ষেত্রের আহত অসুস্থ সৈনিকদের নিয়ে কোন কনভেনশন হয়েছে? 1864। হ্যাঁ, 1864। কারেক্ট। ওকে, আমরা এবার আচ্ছা 18 বাজে আমরা কিন্তু 30 পর্যন্ত টানবো, কারণ তারপরে মাগরিবের নামাজের ওয়াক্ত সব জায়গায় শুরু হয়ে যাবে। আচ্ছা, তাশখন্দ হচ্ছে স্থান, এটা তো ওই যে উজবেকিস্তান, এটা তো আমরা সবাই ওই যে 5টা স্থান মুখস্থ করে সবার মনেই আছে, উজবেকিস্তান, কিরগিজস্তান। তো উজবেকিস্তানে তাশখন্দ হয়েছিল। এটার লক্ষ্য ছিল হচ্ছে কাশ্মীর কেন্দ্রিক ভারত পাকিস্তান যুদ্ধাবসান ও শান্তি স্থাপন। এই লক্ষ্যগুলা চুক্তির ক্ষেত্রে ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966, স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খান। আচ্ছা, ইউএসএসআর এর সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কোসিগিনি হচ্ছে এটার মধ্যে মধ্যস্থতা করে। তাহলে তাশখন্দ চুক্তিটা স্বাক্ষরিত হয় কত তারিখে? 10 জানুয়ারি 1966। এটা মধ্যস্থতাকারী কে ছিল? কোসিগিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হলো কোসিগিনি। আচ্ছা, পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল ওই টাইমে 1966 সালে? আইয়ুব খান। আইয়ুব খান। আচ্ছা, এবার আইয়ুব খানকে নিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন করি। তাহলে আইয়ুব খান কবে হচ্ছে সংবিধান জারি করে?
পহেলা মার্চ 62 এক 1918 সাবাস। আচ্ছা, তারপর হচ্ছে পাকিস্তানের প্রথম সংবিধান কবে শুরু হয়েছিল? 23 মার্চ 1956 1956 23 মার্চ। আচ্ছা, আর পাকিস্তানের প্রথম সামরিক শাসন কবে স্টার্ট হয়েছিল? 7 অক্টোবর। 7 অক্টোবর। আরে নাইস, সবার মনে আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম এই সিমলা চুক্তি কিন্তু গতবার পরীক্ষা সিমলা চুক্তি আসছিল না সিন্ধু চুক্তি আসছিল, একটা চুক্তি আসছিল সিমলাই মনে হয়। সিমলা আসছে। সিমলা আসছিল, হ্যাঁ। এটা পরীক্ষার আগের দিন আমার কি জানি মনে হয়েছিল, আমি এটা এমনি পড়ে গেছিলাম, পরে এসে যায় দেখি কমন পড়ে গেছে। ওটা লাস্ট ক্লাসে আমাদেরকে সাজেশনে এটা বলছিল না পরে, কিন্তু এটা আন্তাজে পড়ে গেছিলাম, কমন পড়ে গেছে। পরিবেশের স্লাইড, হ্যাঁ পরিবেশের স্লাইড পড়া শেষ আপু। এখন আমরা পড়তেছি, এটা কি বলে, আন্তর্জাতিক নিরাপত্তা। আচ্ছা, তাহলে সিমলা চুক্তি হচ্ছে জুলাই 1972 হয়েছে। এটার কারণটা ছিল কি, এটা হচ্ছে যে এই যে চুক্তির মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে দুইটা দেশের মধ্যে শান্তি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা। কারণ ওই যে ওই টাইমে অলরেডি কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণেই হচ্ছে যে তোমার তাশখন্দ চুক্তিটা হইলো, কিন্তু ওইটাই তাও দেখা গেছে যে থামতেছে না, এগো কাইজ্জা এরা কয়দিন পর পর খালি কাজে মানে কাইজ্জাকাইজি করে। তো আবার এটা পরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এটা ওই সিমলা চুক্তির পরে তো পারে যে পাকিস্তানে যে সৈন্যগুলা রাখছিল ভারতে ওরা পাঠাইছে ফেরত। হ্যাঁ ওরা পাঠায় এই দিছিল, সিমলা চুক্তিতেই পাঠাইছিল। হ্যাঁ, এই যে বাংলাদেশে যারা যুদ্ধবন্দী ছিল পাকিস্তানিরা ওদেরকে ভারতে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যারা যুদ্ধবন্দী ছিল, রাইট, চুক্তিতে ওদেরকে ফেরত হচ্ছে ফেরত দেওয়া হয়েছে ওদেরকে। মুক্তি ফেরত দিয়ে দিছিল, হ্যাঁ ওই সেনাগুলাকে। আচ্ছা, তাহলে হচ্ছে সিমলা চুক্তিটা হচ্ছে জুলাই 1972 হইলো। এটা এই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য, আর একজন যাতে আরেকজনের সার্বভৌমর প্রতি শ্রদ্ধাশীল হয়। হ্যাঁ, আর জম্মু কাশ্মীরের যে সমাধানটা, বিরোধের সমাধানটা, জম্মু কাশ্মীরের স্থায়ী সমাধানের আলোচনার মাধ্যমে হচ্ছে এরা যে সমাধান করবে, ওইটা হচ্ছে ওইটার জন্য ওরা এই ভারতের হিমাচল প্রদেশে এই চুক্তিটা করে। মানে তখন হচ্ছে ছিল স্বাক্ষর, ভারতীয় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। ওরা হচ্ছে যে ওদের মধ্যে যে লাইন অফ কন্ট্রোল ছিল এলওসিটা, ওইটা হচ্ছে একটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই লাইন অফ কন্ট্রোল দুই দেশের সীমানা হিসেবে বিবেচিত হবে। ওই যে যখন লাইন অফ কন্ট্রোলটা দিল তখন থেকে কিন্তু ওই লাইন অফ কন্ট্রোল ওরা হচ্ছে যে একদম স্ট্রিক্ট ভাবে সীমানা হিসেবে বিবেচনা করা শুরু করে এই সিমলা চুক্তির পর থেকেই। এগুলা দিছে মনে হয়, এখানে দিছে নাকি দেখি, আচ্ছা দেয় নাই। আচ্ছা, চুক্তির উদ্দেশ্য তাহলে কি, এই যে স্বাধীনতা সার্বভৌমকে রেসপেক্ট দেখাবে, জম্মু কাশ্মীরের দিতে হবে, আর এই যে লাইন অফ কন্ট্রোল দেশের সীমানা হিসেবে দুই দেশ মেনে নিবে। ওকে, তাহলে সিমলা চুক্তি কত সালে হইলো? 1972 জুলাই 1972। আচ্ছা, কোথায় হয়েছিল এটা? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে, হ্যাঁ সিমলা তো আমরা মনেই থাকবে, ভারতের হিমাচল প্রদেশ। আচ্ছা আচ্ছা, এই যে এই লাইনটা কিন্তু একটা প্রশ্ন হওয়ার জন্য ভালো লাগে, যে লাইন অফ কন্ট্রোল কোন চুক্তির সাথে রিলেটেড, তখন কিন্তু এটা কি হবে, সিমলা চুক্তি। আচ্ছা, এটা ছিল সিজ ফায়ার লাইন, আর এই সিমলা চুক্তির পরেই হচ্ছে এটা লাইন অফ কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, আগেটা সিজফায়ার লাইন ছিল, পরে হচ্ছে সিমলা চুক্তির পরে লাইন অফ কন্ট্রোল হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে প্যারিস শান্তি চুক্তিটা হচ্ছে প্যারিস পিস অ্যাকর্ড, এটা 1973 হয়, হ্যাঁ 1973 সালে হয়। এটা হচ্ছে ইউএসএ আর ভিয়েতনামের মধ্যে, কারণ ওই যে ভিয়েতনামে তখন যুদ্ধ চলতেছে। এটা হচ্ছে ভিয়েতনামের যুদ্ধের অবসান চুক্তি, এটার মাধ্যমে হচ্ছে ভিয়েতনাম, তারপর ওই যে উত্তর দক্ষিণ ভিয়েতনাম আর হচ্ছে লাওসের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, কিছু বলে নেই। আর এটার হচ্ছে এটা মেইনলি ফ্রান্সের প্যারিস শহরে হয়, আর এটার কারণে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়। আর মার্কিন সেনারা যারা ভিয়েতনামে, ইউএস এর যে আর্মিরা হচ্ছে ভিয়েতনামে ছিল, ওই সেনাদের প্রত্যাহার করার জন্য, যে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির অংশ হিসেবে ভিয়েতনাম থেকে সকল সেনা প্রত্যাহার করে আনে। আর কোয়ালিশন সরকার গঠন হয়, তখন দক্ষিণ ভিয়েতনামে একটি কোয়ালিশন সরকার গঠন করা হয়েছিল, আর বন্দীদেরকে, যুদ্ধবন্দীদের উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে। তাহলে প্যারিস পিস অ্যাকর্ডসটা হচ্ছে ইউএসএ ভার্সেস ভিয়েতনাম মেইনলি, কিন্তু এটাতে কিন্তু ওই যে বোথ ভিয়েতনাম, যে উত্তর দক্ষিণ ভিয়েতনাম এবং লাওসও ছিল এই চুক্তিটার মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তিটা হচ্ছে শাতিল আরবের বিরোধ মীমাংসা।
এখানে হচ্ছে ইরাক ভার্সেস ইরান ছিল, মানে চুক্তির পক্ষতে ছিল হচ্ছে ইরান ইরাক। আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা এই যে শাতিল আরব, শাতিল আরবের ইয়াটা হচ্ছে এই চুক্তির মাধ্যমে ওই যে নাব্যপথের মাঝখান দিয়ে থালওয়েজ নামক সীমানা নির্ধারণ করা হয়, একটা সীমানা নির্ধারণ করা হয়। আর থালওয়েজ ছিল হচ্ছে একদম সবচেয়ে ডিপেস্ট একটা চ্যানেল ছিল থালওয়েজ। আর এই চুক্তিটার মাধ্যমে ইরাক ও ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। তাহলে ইরাক ইরানের সীমানার সাথে কোন চুক্তি সম্পর্কিত? শাতিল আরব। আর ইন্ডিয়া পাকিস্তানের আলজিয়ার্স। সীমানার সাথে কোন? হ্যাঁ আলজিয়ার্স চুক্তি আর সিমলা চুক্তি। এই যে এই ট্রিকি কোশ্চেন কিন্তু ইন্টারন্যাশনালে এই টাইপেরই হবে আসলে, এগুলোই পরীক্ষার হলে মাথায় আসবে না। তাহলে আলজিয়ার্স চুক্তিটা হচ্ছে শাতিল আরবের সাথে রিলেটেড। এটা মেইনলি নদী পথের জলের মীমাংসা, হ্যাঁ বিরোধ মীমাংসা, যে নদীর জলপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে। তাহলে এটা হয়েছিল 1975 সালের 6ই মার্চ ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি, যা শাতিল আরব নদীর জলপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার চেষ্টা করে। ঠিক আছে, এরপরে হচ্ছে অসলো চুক্তি। অসলো চুক্তিটা হচ্ছে আমাদের প্যালেস্টাইনের যে পিএলও আছে, এই পিএলও আর ইসরায়েলের পরস্পরের মধ্যে স্বীকৃতি দেওয়াটা অসলো চুক্তি। এটা হয়েছে 1993 সালে, মধ্যস্থতাকারী বিল ক্লিন্টন। তাহলে তাশখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিল? কোসিগিনি। ওকে। আর অসলো চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিন্টন। আচ্ছা দেখি প্যালেস্টাইন পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি দেয় কত সালে? 1993। আচ্ছা, এবার হচ্ছে ডেটন চুক্তি। এটা হচ্ছে বসনিয়ার যে যুদ্ধটা ছিল, বসনিয়ার যুদ্ধের সমাপ্তি চুক্তি নামে পরিচিত এটা। এই চুক্তি স্বাক্ষর হয় প্যারিসে। তাহলে প্যারিসে কিন্তু অলরেডি আমরা কয়টা চুক্তি পেলাম? একটা পেলাম হচ্ছে পিস অ্যাকর্ডস, ওইটা প্যারিস পিস অ্যাকর্ডস ছিল, ওইটা প্যারিস শহরে হয়েছিল। এখন আবার ডেটন চুক্তি, এটাও প্যারিসে হয়েছে। তাহলে চুক্তির আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে, এই জন্য এটার নাম ডেটন চুক্তি, কিন্তু স্বাক্ষরিত হয় কিন্তু প্যারিসে। আচ্ছা এটা দেখি কাহিনীটা কি বলছে। 90-এর দশকের গোড়ার দিকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর 1992 সালে বসনিয়া যুদ্ধের সূচনা। এটি ছিল মূলত জাতিগত লড়াই, যা সংগঠিত হয় মুসলিম বসনীয়, অর্থোডক্স, সার্বীয় ও ক্রোয়েশীয় ক্যাথলিকদের মধ্যে। মূল লক্ষ্য ছিল ওই অঞ্চল থেকে মুসলমানদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। যদিও বসনিয়া ও হার্জেগোভিনা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার মোট জনগোষ্ঠীর 44% মুসলিম বসনীয়, 31% অর্থোডক্স সার্বীয় এবং 17% হচ্ছে ক্রোয়েশীয় ক্যাথলিক। আচ্ছা তাহলে মেইনলি এটা হচ্ছে এই যে ওদের জাতিগত একটা লড়াই ছিল, যেটা হচ্ছে মুসলিম, মানে ওরা হচ্ছে মুসলিম ক্লিনিং করতেছিল, মুসলিমদেরকে ওই অঞ্চল থেকে পুরো মানে এটা মানে এথনিক ক্লিনজিং এর ক্যাটাগরিতেই পড়ে, যে ওই এথনিক ক্লিনজিং চলতেছিল, মুসলমানদেরকে ওরা পুরা নিশ্চিহ্ন করে ফেলতেছিল। তো বসনিয়া ও হার্জেগোভিনা নামে যে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এবং দুইটা স্বায়ত্তশাসিত সত্তা হলো, একটা হচ্ছে ফেডারেশন অফ বসনিয়া এন্ড হার্জেগোভিনা, যেটা মুসলিম ও ক্রোয়েশীয়দের নিয়ন্ত্রণে ছিল, আর রিপাবলিকা সার্বস্কা, এটা হচ্ছে সার্বদের নিয়ন্ত্রণে ছিল। তাহলে এখানে কিন্তু সার্বজনীন ভোটাধিকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যায্য প্রতিনিধিত্বের নিশ্চয়তা পাওয়া যায় এবং ন্যাটো পিস কিপিং ফোর্স IFOR স্থাপন হয়। তাহলে ন্যাটো পিস কিপিং ফোর্সটা কিসের মাধ্যমে স্থাপন হয়? এটা হচ্ছে বসনিয়া চুক্তি বা ডেটন চুক্তি। ডেটন চুক্তির মাধ্যমে হচ্ছে ন্যাটো পিস কিপিং ফোর্সের মানে পিস কিপিং ফোর্সটা স্থাপন হয়। আর এছাড়া হচ্ছে এই চুক্তিটা কত সালে হইলো? 1995। এটাকে বলা হচ্ছে জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা। তাহলে নামের মধ্যেই আছে, তাহলে এটা হচ্ছে হার্জিয়া আর বসনিয়া মধ্যে হয়েছে, সরি বসনিয়া আর হার্জেগোভিনার মধ্যে হয়েছে। তাহলে 14 ডিসেম্বর 1945 এটার মধ্যে পক্ষ হচ্ছে বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। এই যে এটার কথাই বলছে। তাহলে বসনিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী ছিল বিল ক্লিন্টন। তাহলে দুইটা জায়গায় পাইলাম। আচ্ছা আমরা অসলো চুক্তিতে মধ্যস্থতাকারী কে ছিল? বিল ক্লিন্টন। আবার এই ডেটন চুক্তিতেও কিন্তু মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিন্টন। বসনিয়া যুদ্ধের সময় অস্ত্রবিরতিতে ভূমিকা রাখেন জিমি কার্টার। এই যে দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে বসনিয়া যুদ্ধের সময় অস্ত্রবিরতিতে ভূমিকা রাখেন জিমি কার্টার, কিন্তু ডেটন চুক্তিটাতে মধ্যস্থতা করছে আবার বিল ক্লিন্টন। আচ্ছা এবার হচ্ছে অস্ত্র চুক্তি। আচ্ছা অস্ত্র চুক্তিটা পরে আমরা ব্রেক নিব না কিছুক্ষণ, নামাজের ব্রেক।
অস্ত্র চুক্তি হচ্ছে আর্মস, এই যে এটা স্যার গতকালকে অনেকগুলো প্রশ্ন করছিলাম মনে হয় এটা কি হবে। আচ্ছা, এটা অস্ত্র চুক্তিটা কি? ওই যে ইয়া না, নিরস্ত্রীকরণ আর হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। বিস্তার কমানো। অস্ত্র হ্যাঁ, এটা চুক্তি সম্পর্কে ডিটেলস ডিটেলস দেওয়া নাই না? আচ্ছা নামাজের পর শুরু করি। আচ্ছা, হ্যাঁ 30 বেজে গেছে। আচ্ছা তাহলে নামাজটা পড়ে আসি, 15 মিনিট পরে আবার আসতেছি, তাহলে মিটেই থাকলাম, বের হইতেছি না, আসতেছি 15 মিনিটসের মধ্যে।
ওকে, চলে আসলাম, 45 বাজে, শুরু করে দিই, সময় নেই, 7টা বাজে থেকে আবার ক্লাস আছে, লাস্টে 1-2টা কোশ্চেন করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অস্ত্র চুক্তি। অস্ত্র চুক্তিটার মধ্যে কি কি আছে দেখি। অস্ত্র চুক্তিতে আছে হচ্ছে প্রথমেই ওই যে অ্যাটমস ফর পিস, এটা হচ্ছে আইজেনহাওয়ার 1953 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এক বক্তব্যে পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহারের আহ্বান জানান। আইজেনহাওয়ার হচ্ছে অ্যাটমস ফর চুক্তির জন্য আহ্বান জানায়, এই বক্তব্যকেই অ্যাটমস ফর পিস ঘোষণা দেওয়া হয়। তাহলে এই যে যে সে যে আহ্বানটা জানায় ওইটাই পরবর্তীতে অ্যাটমস ফর পিস হচ্ছে চুক্তিটা হয়ে যায়, অস্ত্র চুক্তি হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে এই স্লাইড শেষ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টার্কটিকা চুক্তি। অ্যান্টার্কটিকা চুক্তিটা কি? এটা হচ্ছে অ্যান্টার্কটিক ট্রিটি নামে পরিচিত। এটা মেইনলি হচ্ছে ওই যে অ্যান্টার্কটিক মহাদেশে শান্তি ও বৈজ্ঞানিক সহযোগিতা বজায় রাখার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি। তাহলে অস্ত্র চুক্তিটা হচ্ছে অ্যাটমস ফর পিস, সেটা হচ্ছে আইজেনহাওয়ার একটা জাতিসংঘের সাধারণ পরিষদে 1953 সালে একটা আহ্বান জানায় যাতে পারমাণবিক অস্ত্রর ব্যবহার সবাই শান্তিপূর্ণভাবে ব্যবহার করে, সেটাই অ্যাটমস ফর পিস হয়। এন্ড অ্যান্টার্কটিকা ট্রিটি হচ্ছে সকল ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধকরণ, যে যে অ্যান্টার্কটিকার মধ্যে যাতে মানুষ পরিবেশ নষ্ট না করে, এসব বোমা হামলা, নিউক্লিয়ার এনরাপশন এসব করে। তাহলে মহাদেশের শান্তি ও বৈজ্ঞানিক সহযোগিতা বজায় রাখার জন্য একটা আন্তর্জাতিক চুক্তি, ওখানে যাতে কোনো ভেজাল টেজাল না হয়। এটা কবে হয়েছিল? এটা হয়েছিল, স্বাক্ষর হয়েছিল 1959 সালে ওয়াশিংটন ডিসিতে। তাহলে অ্যান্টার্কটিক চুক্তি কিন্তু ওয়াশিংটন ডিসিতে সাইন হয়েছিল। আর প্রথমে 12টা দেশ হইতেছে করছিল, এখন বর্তমানে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 56টা, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, নাকি? হ্যাঁ, 56টা। আচ্ছা, তাহলে এইটা নিয়ে মনে হয় সার্গালকে কোশ্চেন করছিল না, যে এটা কি চুক্তি, ডিসআর্মামেন্ট চুক্তি, নাকি হচ্ছে কন্ট্রোল চুক্তি, আর্মস কন্ট্রোল চুক্তি, কোনটা হবে? এটা কন্ট্রোল হবে, আর্মস কন্ট্রোল। যতগুলো পড়াইছিল তার মধ্যে শুধু একটা ছিল না, ওই যে ডিসআর্মামেন্ট। হ্যাঁ, ওটা কোনটা জানি, মনে করেন সামনে আছে, যাব। ডিসআর্মামেন্ট হচ্ছে TPWN না কি যেন এটা, আর নন প্রলিফারেশন। মানে ডিসআর্মামেন্টটা হচ্ছে খুব কম, আর বাকি সবগুলাই হচ্ছে কন্ট্রোল। এনপিটি যেটা নিউক্লিয়ার প্রলিফারেশন, ওইটা হচ্ছে ডিসআর্মামেন্ট, মানে সম্পূর্ণরূপে। আচ্ছা, দেখি সামনে দেখলে পাবো, আর শুরুতে তো স্লাইড আছেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অ্যান্টার্কটিকা চুক্তিটা দেখলাম, এটা হচ্ছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে হয়েছিল 1959 সালে। ঠিক আছে, 1959 সাইন হয় ওয়াশিংটন ডিসিতে। ওকে, এবার হচ্ছে পিটিবিটি। পিটিবিটিটা হচ্ছে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। এটা হচ্ছে এই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জলে আর স্থলে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ। এটা কিন্তু নিষিদ্ধ, ব্যান, এই যে পিটিবিটি। আর বায়ুমণ্ডলে, মহাকাশে এবং জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ, দুইটা জিনিস। তাইলে পিটিবিটিতে হচ্ছে জলে স্থলে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ, এবং বায়ুমণ্ডলে, মহাকাশে এবং জলের নিচে পারমাণবিক অস্ত্র, এটাও কিন্তু আর্মস কন্ট্রোল। হ্যাঁ, এটাও কিন্তু কন্ট্রোল, নিয়ন্ত্রণ, যাতে সব জায়গায় তুমি বোমা মারতে পারবা না, পারমাণবিক করতে পারবা না। আচ্ছা, এই যে জলে ও স্থলে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ। এবার হচ্ছে এই ফ্রান্স, চায়না, পিটিবিটি হচ্ছে আচ্ছা, ওকে, তাহলে এটাতে স্বাক্ষর করাটাই হইতেছে ফ্রান্স আর চায়না। তাহলে পিটিবিটি যেটা কি, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, এটা হয়েছিল কত সালে? এটা স্বাক্ষর হয় 1963 সালে। এখানে হচ্ছে ফ্রান্স আর চায়না বাদে 125টা দেশ স্বাক্ষর করছিল। তাহলে ফ্রান্স আর চায়না পিটিবিটিতে স্বাক্ষর করে নাই। এই যে ফ্রান্সের, ওর কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওর ওয়াইফ হইতেছে ওর থাপ্পড় মারছে, এটা খুব ভাইরাল হয়েছিল, ফ্রান্সের যে প্রাইম মিনিস্টার। আর এটা তো চায়নার, আমরা জানি। আচ্ছা, আউটার ছিল ভিডিওটা, মাইক খাইয়া সবাইকে কি সুন্দর হাত নাড়তেছিল, এটাই দেখাচ্ছিল। হি ওয়াজ ট্রাইং টু অ্যাক্ট নরমাল, যে আরে কিছু হয় না, এটা কোনো ব্যাপারই না। তো পরে হচ্ছে ভাল লাগে যে ওরা মানে এখানে দেখায় যে ওরা খুব মানে মিল বন্ধু, হ্যাঁ, কলিজাটা কাইটা দিয়ে দিতে পারে, কিন্তু ভিতরে ভিতরে যে কি করে
মার্গ উপরে বোমা হামলা। আচ্ছা, এরপর হচ্ছে আউটার স্পেস ট্রিটি। এটা হচ্ছে আউটার স্পেস দিয়ে বোঝা যাইতেছে মহাকাশ চুক্তি। এটা হইতেছে এটার উদ্দেশ্যটা হচ্ছে তোমার মহাকাশ, চাঁদ এবং অন্যান্য যে মহাজাগতিক বস্তু আছে ওইসবে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য ধরনের অস্ত্র স্থাপন, বিস্ফোরণ নিষিদ্ধ। তাইলে প্রশ্ন যদি ঘুরায় করে তাহলে কি হবে, যে জলে স্থলে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ কোন চুক্তির মধ্য দিয়ে করা হয়? টিবিটি। পিটিবিটি। আচ্ছা, পিটিবিটি বা পুরো নামটাও এটা খেয়াল রাখো কিন্তু, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। হ্যাঁ, আচ্ছা। আর মহাকাশের জন্য মহাকাশ এবং হচ্ছে অন্যান্য মহাকাশের অন্য একটা ওয়ার্ড আছে না, কি জাগতিক জানি, মহাজাগতিক বিষয়ে হচ্ছে যে তোমার পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ কিসের মাধ্যমে করা হয়েছে? আউটার স্পেস ট্রিটি। আচ্ছা, এটাতে কিন্তু ইরান আর উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই এই আউটার স্পেস ট্রিটিতে। সামনে মনে হয় আছে না? হ্যাঁ, এই যে ইরান উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই। আর পিটিবিটিতে কারা কারা স্বাক্ষর করে নাই? ফ্রান্স আর চায়না। আচ্ছা, তাহলে এটা হয়েছিল কত সালে? টেবিলে রাখেন, আসতেছি 5 মিনিট পরে। আচ্ছা, হ্যাঁ, পিটিবিটি হয়েছিল 1963 সালে 5 আগস্ট 1963। আর আউটার স্পেস হয়েছে কত সালে? 27 জানুয়ারি 1967। এটা আবার ওয়াশিংটন ডিসি, লন্ডন এবং মস্কোতে চুক্তিতে স্বাক্ষর করা হয়। ওয়াশিংটন ডিসি, লন্ডন এবং মস্কো, এই তিনটাই কিন্তু জাতিসংঘের যে আমরা পড়ছিলাম না, জাতিসংঘের ঘোষণার পরে যে প্রথমটা হচ্ছে একদম 1 নাম্বারটা লন্ডন ঘোষণা, তারপরে হচ্ছে সান ফ্রান্সিসকো, ডাম্বারটন ওকস, ওইখানে মাঝখানে মস্কো, তেহরান ছিল, ওইগুলার কথা এখানে বলছে। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, লন্ডন এবং মস্কোতে এটা স্বাক্ষর করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে কি হইলো? আচ্ছা, এটা হইলো এবার। তাহলে ওইটাতে দেখলাম হচ্ছে পিটিবিটিতে ফ্রান্স, চায়না। আর আউটার স্পেসে হচ্ছে আমাদের কে আউটার স্পেসে কে? এখানে ইরান আর ইরান আর উত্তর কোরিয়া। আচ্ছা, এবার হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। মানে এটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি। আচ্ছা, এখন এটাতে কারা কারা স্বাক্ষর করে নেই? এটাতে করে নেই হচ্ছে ভারত, পাকিস্তান, ইসরায়েল আর দক্ষিণ সুদান। আর উত্তর কোরিয়া 2003 সালে নিজেকে প্রত্যাহার করে নেয়। আর বাংলাদেশ এটাতে স্বাক্ষর করে 1979 সালে, 1979। আচ্ছা, তাহলে দেখি এখানে কি কি আছে। এটা হচ্ছে হয় 1 জুলাইতে নন প্রলিফারেশন ট্রিটি নিউক্লিয়ার, 1 জুলাই মাসে হয়েছে, আমার বার্থডে মান্থে। আচ্ছা, এরপর হচ্ছে কার্যকর হয় 1970-এ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না। মানে যাদের কাছে অলরেডি আছে ওরা ঠিক আছে ইউজ করবে, কিন্তু তুমি অন্য যাদের কাছে নাই ওদের কাছে তুমি বিক্রি করতে পারবা না বা সাহায্যও করতে পারবা না। এটাই হইতেছে এনপিটি। এটা কি এটারে কে তোমরা একটু আগে বললা যে ডিজার্মেন্ট, এটা কি ডিজার্মেন্ট না? হ্যাঁ, এটা ডিজার্মেন্ট। শিওর? হ্যাঁ, এটা এখানে বিস্তারটা আমি করতেছি না। আচ্ছা, কথা একই হইতেছে সবার জানি মাইকে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিজার্মামেন্ট। আর পিটিবিটি আর্মস কন্ট্রোল, আউটার স্পেসও আর্মস কন্ট্রোল। ঠিক আছে, এগুলো একটু বই লিখে রাখি। পুরোপুরি ডিজার্মামেন্ট বলা হয়নি, বলা হয়েছে পার্শিয়াল ডিজার্মামেন্ট। হ্যাঁ, এই যে এটাই আমি চিন্তা করছিলাম যে কারণ ওরা তো হচ্ছে যে ওরা তো ইউজ করতে পারতেছে যে যাদের কাছে আছে। পুরোপুরি ডিজার্মেন্ট বলতে তো কোনো কিছুই নাই, কোনোটাই হবে না। শুধু টিপিডব্লিউএন ওইটা হয়তো বা শেষের দিকে যেটা হয়েছিল সম্ভবত 2017 সালের দিকে। ওই যে শুরুতে স্লাইডে ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে 1 জুলাই 1968-তে এটা কার্যকর হয়। এটাতে সাইন করে নাই কারা কারা? ভারত, পাকিস্তান, ইসরায়েল, দক্ষিণ সুদান। তাইলে অস্ত্র চুক্তির মধ্যে একদম শুরুতে পাইলাম হচ্ছে আমরা ওই যে অস্ত্র চুক্তিটা কত সালে ছিল? 1993। অসলো চুক্তিটা ছিল 1993। আর অ্যাটমস ফর পিস যেটা সেটা হচ্ছে 1953। আচ্ছা, অ্যান্টার্কটিকা চুক্তিটা কত সালে হয়েছিল? 1959। আর পিটিবিটি
1963 63 আউটার স্পেস 1967 1967 আর এনপিটি 1968 এটা কিন্তু সিরিয়ালি হয়েছে। প্রথমে 53 সালে অ্যাটমস ফর পিস হইলো, তারপরে 53 পরে 59 আইসা অ্যান্টার্কটিকা হইলো, অ্যান্টার্কটিকের পরে 63 আইসা পিটিবিটি হইলো, তারপরে 67 আউটার স্পেস, পরের বছর 68 যায় হইতেছে এনপিটি হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে পিটিবিটিতে কারা কারা সাইন করে নাই? ভারত, পাকিস্তান, আর হচ্ছে ইসরায়েল। পিটিবিটিতে তো এগুলা কিছুই নেই, পিটিবিটিতে শুধু ফ্রান্স আর চায়না। ফ্রান্স আর চায়না। ওটা হচ্ছে এনপিটিটা। আচ্ছা, পিটিবিটিতে হচ্ছে ফ্রান্স, চায়না, আউটার স্পেসে হচ্ছে ইরান আর উত্তর কোরিয়া। আর তোমরা যেটা বলতেছিলা এনপিটিতে হচ্ছে ভারত, পাকিস্তান, ইসরায়েল, দক্ষিণ সুদান, এই চারটা। আর এছাড়া এখানে যে লাস্টে ইম্পর্টেন্ট স্লাইড আছে, যে স্বাক্ষরকারী দেশ 191টা, এই যে ভারত, পাকিস্তান এরা হচ্ছে স্বাক্ষর করে নাই। আর ওই যে P5 যাদের কাছে আছে ওরাই হচ্ছে রাখবে, অন্য কাউকে ওরা হেল্প করবে না, ওরা মিলে এটা করছিল। এবং নাম প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া। তাইলে এর আগে আমরা উত্তর কোরিয়াকে আগে কোথায় পাইছি? কোথাও কি পাইছি? কিন্তু আউটার স্পেসের চুক্তি যেটা করে নাই, আউটার স্পেসে উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই। আবার এনপিটিতেও হচ্ছে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করে নেয় 2003 সালে। এটা কি কলম নাকি ওর হাতে? অদ্ভুত। সিগারেট লাগতেছে মনে হয়। সিগারেট মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ কেন ওর হাতে থাকবে বন্দুক? ও কলম যোদ্ধা। আচ্ছা, বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 1979 সালে। এবার হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এবিএম। আচ্ছা, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এটার ভিতরে ভাই অনেকগুলা আছে ভাই রে ভাই, এটা যে কতটি, মাথাটা খারাপ হয়ে যায় এটা পড়তে গেলে। আচ্ছা, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল হচ্ছে তোমার প্রথম স্বাক্ষরিত হয় হচ্ছে 1972 সালে। এটা হচ্ছে ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এইটার মধ্যে যতগুলা ব্যাপার আছে সবগুলাই কিন্তু এই দুই দেশের মধ্যেই, মানে এটার ওই যে সল্ট 1, 2, স্টার্ট 1, 2, নিউ স্টার্ট যতগুলো আছে সব হচ্ছে এই দুই দেশ মিলা। ওই যে যখন কোল্ড ওয়ার, হ্যাঁ ওই কোল্ড ওয়ার যখন চলতে থাকে ওরা তখন এইসব খেলাধুলা করে, কয়দিন এই বন্ধুত্ব করে, এই ব্রেকআপ করে, এই বন্ধুত্ব করে, এই চলতেছিল কয়েক বছর ধরে, প্রায় 30 বছর এইসব ওরা চালাইছে। সেই 1972 সালে শুরু হয়েছে, দেখতে থাকি কয় বছর গেছে। তো 72 সালে প্রথম শুরু হইলো কি চুক্তি? অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি, এবিএম ট্রিটি। তাহলে 1972 সালে 26শে মে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মস্কোতে এবিএম চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয় উভয় দেশেরই 2টি করে এবিএম সিস্টেম থাকবে এবং আগামী 5 বছরের জন্য দুটি দেশই আক্রমণাত্মক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকবে। তাহলে 1972 সালে ওরা ডিসিশন নিল যে ওরা হচ্ছে নিজেদের মানে নিজেদের মধ্যে হচ্ছে, এটা সরাই এখান থেকে। আচ্ছা, ওরা এটা এমন বেখাপ্পা সাইজ হয়েছে কেন এটা? আচ্ছা যাই হোক, ওরা হচ্ছে এই 1972 সালের 26শে মে ইউএসএ আর ইউএসএসআর ইউনিয়ন হচ্ছে মস্কোতে এবিএম চুক্তি স্বাক্ষর করে। এটা কোথায় হয়? মস্কোতে হয়। তাহলে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটিটা কোথায় হয়েছে? মস্কোতে। এটার পক্ষসমূহ ছিল এটাকে আচ্ছা, কোনটি হচ্ছে একটা দ্বিপাক্ষিক চুক্তি এটা যদি বলে তাহলে কিন্তু ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে যেটা হয়েছে, এই যে সল্ট 1, 2, স্টার্ট 1, নিউ স্টার্ট অপশনে যদি থাকে নিচের কোনটি দ্বিপাক্ষিক চুক্তি দিল, যে নিউ স্টার্ট, এনপিটি, পিটিবিটি, অ্যান্টার্কটিকা, তখন কিন্তু শুধুমাত্র এইটাই অ্যান্সার হবে যে ইউএসএ আর ইয়ার মধ্যে যেটা হয়েছিল দ্বিপাক্ষিক চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে। কিন্তু বাকি কোনো চুক্তি কিন্তু আর দুই দেশের মধ্যে আমরা পাই নাই, সবগুলার মেম্বার অনেক বেশি। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা ভিয়েতনাম নিয়ে কোন চুক্তিটা হয়েছে বলতো? ওই যে বসনিয়া হার্জেগোভিনা। কিসের না, বসনিয়া হার্জেগোভিনা প্যারিস পিস প্যারিস অ্যাকর্ডস। আচ্ছা, তাহলে হচ্ছে এই এবিএম চুক্তিটা হইলো, এটা উভয় দেশের মধ্যে ওরা কি করলো, এবিএম সিস্টেম থাকবে যে আগামী 5 বছর ওরা হইতেছে ভালো হয়ে যাবে 5 বছরের জন্য। কিন্তু এই চুক্তি কার্যকর ছিল 30 বছর, ঠিক আছে। আমেরিকা এই চুক্তি থেকে 2002-এ সরে আসে। তাহলে 2002-এ ওরা সরে আসে এবিএম থেকে, 13 জুন 2002।
অপরদিকে আমেরিকা তার নিরাপত্তা ব্যবস্থাকে এনএমডি ন্যাশনাল মিসাইল ডিফেন্স করার ফলে এবিএম চুক্তি অর্থহীন হয়ে পড়ে। তো ও ওই দিক দিয়ে বললো যে ও বানাবে না, আবারও ন্যাশনাল মিসাইল ডিফেন্স ক্রিয়েট করছে, তো এটা মানে এটাও কিন্তু একটা আর্মস কন্ট্রোল চুক্তি যে বাই দ্য ওয়ে। তাইলে ওরা হচ্ছে ওখান থেকে বের হয়ে গেল, চুক্তিটা ভাঙা গেল। এরপরে আবার যুক্তরাষ্ট্র এবিএম চুক্তি থেকে চলে যায় 13 জুন 2002। এবার হচ্ছে ওরা বাকিগুলো দেয় না, বাকিগুলো নিউ স্টার্ট ও আছে আছে আচ্ছা। এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি, এটা হচ্ছে মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র। এটা হয়েছে কি, এটাও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন আর সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে, আচ্ছা ওদের দুজনের মধ্যে হয়েছে। তো ওরা ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারবে না চুক্তি অনুযায়ী। এটাও বাতিল হয়, এটাও বাতিল করে 2019 সালে। রাশিয়া বাতিল ঘোষণা করে 2 ফেব্রুয়ারি, মানে একদিন পরেই। চুক্তিটা বাতিল হয়ে যায় ফাইনালি 2 আগস্টে। আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখলাম এবিএম স্টার্ট হইলো 1972 সালে, আর ইউএসএ হইতেছে ওইটা থেকে বের হয়ে আসলো 2002 সালে। এরপরে আমরা দেখলাম হচ্ছে এটা হচ্ছে আইএনএফ, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি। এটা হইতেছে শুরু হয় হচ্ছে আচ্ছা শুরুটা কেটে দিচ্ছে, ঠিক আছে লাগবে না, 1987 সম্ভবত। আচ্ছা 1987-তে শুরু হইলো, 2019-এ আইসা এটাও বাতিল হয়ে গেল। ইউএসএ দুইটা ক্ষেত্রে কিন্তু দেখো ইউএসএ আগে বাতিল করছে। ইউএসএ কিন্তু সব জায়গায় বেইমানি করে, করার পরে রাশিয়া তারপরে ক্যান্সেল করে। রাশিয়া কিন্তু এথিক্স এর দিক দিয়ে বেটার ইউএসএ থেকে। আচ্ছা এরপরে এই যে এটার যতগুলা পার্ট, সল্ট 1, সল্ট 2, স্টার্ট 1, স্টার্ট 2, নিউ স্টার্ট, ওকে স্টার্ট দেখি। আচ্ছা নিউ সল্ট পরে আছে না, হ্যাঁ আছে। আচ্ছা তাহলে স্টার্টটা দেখি। স্টার্টটা হয়েছে কি যে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, আর সল্ট হচ্ছে লিমিটেশন। তাহলে সল্ট এই যে এল তে লিমিটেশন, মানে লবণ দিয়ে আমরা খাবারের টেস্ট কন্ট্রোল করি না, বাড়ে কমে খাওয়ার, এই যে লিমিটেশন সল্ট স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন। আর স্টার্ট হচ্ছে রিডাকশন, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন, এই যে আর তে রিডাকশন, এল তে লিমিটেশনস। ওকে আচ্ছা এবার তাহলে সল্ট 1-এ যাই। সল্ট 1টা হয়েছিল 1972 সালে, এটা মস্কোতে স্বাক্ষরিত হয়েছিল। হ্যাঁ এটা মস্কোতে হয়েছিল সাইনটা, সল্ট 1। ওই টাইমে হচ্ছে তোমার ওই ইউনাইটেড নেশনস হওয়ার পরে এই জায়গাগুলা মস্কো, তেহরান, এগুলার ভ্যালু আসলে অনেক বেশি ছিল, কারণ ওইখানে একটা সম্মেলন হয়েছিল আর তখন ওগুলার সিগনিফিকেন্ট ছিল। তো বেশিরভাগ চুক্তি তখন ওইসব জায়গাগুলাতে হইতো, যতদিন পর্যন্ত ইসলামী বিপ্লব না হয়েছে ইরানের ওই সাইডটাতে। আচ্ছা তাহলে হচ্ছে এটা কি হলো, 72 সালে 27 মে ইউএসএ আর ইউএসএসআর সল্ট 1 চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির উদ্দেশ্য ছিল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সীমিতকরণ, লিমিট, সল্ট লিমিট। এতে বলা হয় উভয় দেশেরই 100টি আক্রমণাত্মক অস্ত্র এবং 100টি প্রতিরক্ষা অস্ত্র থাকবে, ঠিক আছে। আচ্ছা এই যে স্বাক্ষরিত হয় মস্কোতে। সল্ট 2 হচ্ছে স্বাক্ষরিত হয় 1979 সালে। এটা কি হয়েছে, এটার কাহিনীটা কি, সল্ট 2 হলো ওরা যেহেতু ওই যে প্রেসিডেন্ট জিমি কার্টার সল্ট 2 চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তিতে উভয় দেশ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 2250 এবং এসএল সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 2400 এর মধ্যে রাখতে সম্মত হবে। এই চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদিত হয়নি, এজন্য এটাও বাতিল হয়ে গেল। তাহলে সল্ট 1 হলো 1972-এ, সল্ট 2 হলো 1979-তে, তাহলে এটা বাতিল হয়ে গেল। সল্ট 1 বাতিল হয়েছে পরে তো সল্ট 2 করছে, কিন্তু সল্ট 2 আবার অনুমোদন পায় নাই, তাহলে এটাও বাতিল। এবার গেল হচ্ছে স্টার্ট 1, 1991 সালে হচ্ছে, তাহলে 79 সালে সল্ট 2 বাতিল হইলো, মানে ওইটা আর হইলো না, সিনেটে অনুমোদন পায় নাই, তাহলে ওই বছরই বাতিল। স্টার্ট 1 হইলো হচ্ছে 91-তে। স্টার্ট 1 এর কাহিনীটা কি ছিল যে দু দেশের মধ্যে হচ্ছে কৌশলগত অস্ত্র 30% হ্রাস করার সিদ্ধান্ত। তাহলে উভয় দেশ আইসিবিএম 1600 এর মধ্যে রাখা নিউক্লিয়ার ওয়ারহেডস এর সংখ্যা 6000 এর মধ্যে, মানে দুই দেশের মধ্যে 30% ডিসকাউন্ট দিতে হবে, যে 30% ডিসকাউন্ট। তাহলে 1991 সালের 31 জুলাই যুক্তরাষ্ট্র এদের মধ্যে চুক্তিটা হয়, এটা হচ্ছে 30% ডিসকাউন্ট। তাহলে প্রথমে আমরা দেখলাম 1972-এ কি হইলো, 72-এ হইলো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যে চুক্তিটা, ওইটা 2002-এ হচ্ছে ইউএসএ বাইর হয়ে গেল। তারপরে আবার হচ্ছে ওরা আরেকটা চুক্তি করলো, সেটা হচ্ছে তোমার ওটার নাম জানি কি ছিল, আইএন কি জানি নাম ছিল, নামটা ভুলে গেলাম তো, ওটার নামটা কি ছিল, আইএনএফ। হ্যাঁ আইএনএফটা একটু দীক্ষাসী তো ভুলে গেছি। আচ্ছা আইএনএফটা কত সালে হয়েছিল, ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার, আচ্ছা মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র। ওকে মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র, তাহলে আমি তো লিখে রাখছিলাম তাও ভুলে গেছি, ওরে বাবা মাথায় থাকে না কিছু। আচ্ছা তো শুরুতে হইলো 72-এ এবিএম, তারপর 72 থেকে বের হয়ে গেল 2002-এ বের হয়ে গেল এবিএম থেকে ইউএসএ।
তারপরে হচ্ছে এই যে INF যেটা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার, এটা হইলো 87-তে, এটা আবার বাতিল হয়ে গেল 19-এ। তারপরে আসলো সল্ট 1, এটা 72-এ হয়েছিল, মস্কোতে সাইন হয়েছিল, এটা আবার বাতিল হয়ে সল্ট 2 হইলো, এটা 79-তে হইলো। ওইটা বাতিল হয়ে স্টার্ট 1 হইলো, এটা 1991-তে। স্টার্ট 1 30% ডিসকাউন্ট, এটুকু মনে রাখলেই হবে। এবার স্টার্ট 2। স্টার্ট 2 10 বছরের জন্য ওই যে 2/3 হ্রাস করতে হবে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, মানে ওই যে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার, ওইটা 10 বছরের জন্য করতে হবে। আচ্ছা, এইটা দেখি। স্টার্ট 1 এর মেয়াদ 18 বছর, 1991 সালে সাইন হয়। আর এটা শেষ হয়ে যায় মনে হয় 2007-এ প্রবাবলি, নাকি এটা 2000, আচ্ছা এটা লেখা নাই না, 2007-এই তো হওয়ার কথা, 18 বছর যদি মেয়াদ হয়। আচ্ছা, স্টার্ট 2 জর্জ বুশ আর বরিস ইয়েলৎসিন এর মধ্যে হয়েছে, এটা স্বাক্ষর হয় 1993-তে, কার্যকর হয় 2000-এ। তাহলে স্টার্ট 1 1991-তে স্বাক্ষর হয়েছিল, কার্যকর হয়েছিল 3 বছর পরে 94-তে। আর স্টার্ট 2 স্বাক্ষর হয় 93-তে, কার্যকর হয় 2000-এ। এটা কেন হয়েছিল? কারণ তখন স্টার্ট 1 কিন্তু চুক্তিটা হয়েছে 91-তে, কিন্তু 93-তে কার্যকর হয়েছে। তো 93-তেও যখন 2 বছর ধরে কার্যকর হইতেছে না, তখন ওই চুক্তিটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল যে তাহলে এটা কার্যকর হইতেছে না, মনে হয় হইব না। তো পরে যায় এই চুক্তিটার কথাবার্তা তখন তো আপু আবার সোভিয়েতটা ভেঙে গেল না? কোনটা? সোভিয়েত রাশিয়া তখন ভেঙে গেল না 1991 সালে, সম্ভবত এই হ্যাঁ হ্যাঁ কারণে হ্যাঁ দেরি হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্যই তো, মানে 2 বছর ধরে যেহেতু ওই চুক্তিটা ইমপ্লিমেন্ট করা হইতেছে না ওরা সাইন করার পরেও, এজন্য পরে আবার ওরা নতুন আরেকটা নিয়ে আসলো। ততদিনে আবার ওইটা আবার ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে স্টার্ট 1টা। 94-তে এই 93-তে এটা সাইন করে, আর স্টার্ট 1 94-তে কার্যকর হয়। তো স্টার্ট 1 সাইন হয়েছে কিন্তু 91-তে, কিন্তু 3 বছর ধরে স্টার্ট 1 কার্যকর শুরু হইতেছিল না, এই জন্য মাঝখানে 93-তে ওরা আরেকটা স্টার্ট 2 শুরু করে। আচ্ছা, স্টার্ট 2 এর কাহিনী কি ছিল? 93 সালের 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট উইলিয়াম বুশ আর রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন স্টার্ট 2 চুক্তি স্বাক্ষর করে। এটা 10 বছরের জন্য করে, 10 বছরের জন্য ICBM 2/3 হ্রাস করা। আচ্ছা, স্টার্ট 1 এ ছিল 30% ডিসকাউন্ট, এখানে হইতেছে 2/3 ডিসকাউন্ট, 2/3 হ্রাস করতে হবে। আচ্ছা ভাই, এটা দেখে তো অনেক হাসি আসতেছে। পুতিনে তো ভাই ভালোই চিলে আছে। আমি এটা কালকে ক্লাসে দেখে একবার স্ক্রিনশট নিতে দেখি ভাইয়া স্লাইড চেঞ্জ করে দিয়েছে। আমার মনে হয় বুঝছে যে রিয়েক্টর ব্যাগ গাদা। আচ্ছা, এবার রাশিয়া 2, এটা ত্যাগ করে 2002 সালে, ঠিক আছে। আচ্ছা, এটা স্টার্ট 2 এতদিন আমরা কি দেখলাম? প্রথমে একদম ABM এ ইউএস আগে বের হয়ে গেল, তারপরে ইয়াতেও INF এও ইউএস আগে বের হয়ে গেল, এখন ফাইনালি রাশিয়া স্টার্ট 2 ত্যাগ করে 2002 সালে। এটা প্রথমবার রাশিয়া নিজে থেকে যুক্তরাষ্ট্র ABM থেকে কিন্তু 2002 সালে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইউএসএ 2002 সালে বের হয়েছে ABM থেকে। এইটার অ্যাকশনটা কিন্তু এটার সাথেই রিলেটেড, যে ভালো একটা কথা বলছেন, এটার অ্যাকশনটা ওইটার সাথে রিলেটেড, এই জন্য রাশিয়া এটার সাথে বের হয়ে গেছে, এটা থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এবার নিউ স্টার্ট। নিউ স্টার্ট কৌশলগত ক্ষতিকারক অস্ত্রের অধিকতর হ্রাস। এটা ওই দুইজনের মধ্যে ছিল। এটা 8 এপ্রিল 2010-এ স্বাক্ষরিত হয়, আর কার্যকর হয় 2011-তে 5 ফেব্রুয়ারি। এটা প্রথমে 10 বছরের জন্য করা হয়েছিল, পরে এটাকে আরো 5 বছর বাড়ানো হয়েছিল, মানে 11 সাল পর্যন্ত, আবার পরে এটারে 2026 পর্যন্ত করা হয়। টোটাল এই তো কাহিনী নাকি? হ্যাঁ, তাহলে এটা তৎকালীন ওদের মধ্যে হয়। ওই বারাক ওবামা ছিল, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে হঠাৎ করে কোশ্চেন দিল যে বারাক ওবামা আর দিমিত্রি মেদভেদেবের মধ্যে কোন চুক্তিটা হয়েছিল, তখন কিন্তু মাথায় আসবে না যে এটা স্টার্ট বা এটা নিউ স্টার্ট চুক্তি। হ্যাঁ, এটা তো নিউ স্টার্ট। তারপর একদম শুরুতে যেটা বলছিলাম, ওই যে কি বলে, শুরু থেকে মনে করি, ওই টাইমে কে ছিল জানো? ওই যে আরে ডেটন চুক্তির সময় কে ছিল? জিমি কার্টার। হ্যাঁ, তারপর অসলো চুক্তির সময় কে ছিল? বিল বিল ক্লিনটন। ক্লিনটন। ক্লিনটন।
তারপর এই যে ভিয়েতনামের চুক্তির সময় কে ছিল? প্যারিস শান্তি চুক্তির সময়? এটাও বিল ক্লিনটন। হ্যাঁ। তারপরে হচ্ছে এর আগেও আরেকটা পড়লাম না, এখানে কোন জায়গায় জানি একটা পড়লাম, এই যে এটা এই যে এটা কোনটা পড়লাম, নিউ স্টার্ট 2 না? হ্যাঁ, নিউ স্টার্ট 2 হচ্ছে এই যে বুশ আর হচ্ছে বরিসের মধ্যে কোনটা হয়েছিল? নিউ স্টার্ট 2, সরি স্টার্ট 2, বারবার নিউ বলতেছি কেন? তাহলে বুশ আর বরিসের মধ্যে কিন্তু স্টার্ট 2 হয়েছিল। আবার এটারে বরিস জনসন ভাইবা ফালান না, বরিস জনসন কিন্তু ডিফারেন্ট পারসন, ওটা হইতেছে ইউকের। আচ্ছা, এবার হচ্ছে নিউ স্টার্টটা হয়েছিল ওবামা আর দিমিত্রি। রাশিয়ার নাম দেখলে বোঝা যাবে, নাম ডাক বাংলা নাম থাকবে তো দেখলে নাম তো বুঝে যাবে। এখন এখানে ওবামার জায়গায় যদি অন্য কাউরে দিয়ে দেয় তখন তো আপনি মনে করতে পারবেন না। এটা মনে থাকলো, মনে করেন 3-4টা পড়লে যখন লাস্টে সব সাবজেক্ট পড়া হবে, 200 নাম্বারের প্রিপারেশন শেষ হয়ে যাবে, তখন এই দিমিত্রি কই যাইবুগা মাথার পিছে এটারে বাইর করে আনতে, তখন একদম ঘাম ছিটে যাবে। কি হয়েছে 2009 কি হয়েছে ভাইয়া? আচ্ছা, আমি কমেন্ট দেখতেছি না, হ্যাঁ, কেউ যদি কিছু জিজ্ঞেস করে থাকেন আমি সরি। আপু এবিএম আর হচ্ছে ওই যে সল্ট স্টার্ট এগুলার কি সম্পর্ক? এবিএম এর আমি বলি, এটা হচ্ছে এবিএমটা হচ্ছে সর্বপ্রথম শুরু হয় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক। এই প্রত্যেকটা চুক্তি এবিএম থেকে শুরু করে একদম নিউ স্টার্ট পর্যন্ত সবগুলা কিন্তু এই দুই দেশের মধ্যে। ওরা জাস্ট ওদের আগের চুক্তিটা ভাঙছে দেখা নতুন একটা, মানে এই কোল্ড ওয়ারের সাথে এই যে আমরা যে স্নায়ু যুদ্ধ করি, স্নায়ু যুদ্ধের কারণে ওদের বারবার সম্পর্ক নষ্ট হয়েছে, ওরা চেষ্টা করছে, এইভাবে ওরা চলতেছিল। এই জন্য এতগুলা স্টেপ হয়েছে, কারণ আগের চুক্তিটা থেকে বের হয়ে গেছে, তখন আবার আরেক দেশ সমঝোতা করতে চাইছে, আচ্ছা ঠিক আছে নতুন একটা করি। কারণ ওদের মধ্যে কম্পিটিশন ছিল, চুক্তি যদি না করি, ও যদি অনেক বেশি পারমাণবিক অস্ত্র বানায় ফেলায় তখন তো আমার অ্যাটাক করবে। ওদের মধ্যে তখন এই টেনশনটা ছিল সব সময়, এই কারণে এতগুলা চুক্তি হয়েছে। স্টার্ট 1 এর মেয়াদ শেষ হয় 2019-এ। আপু এটা বলেছেন, ও স্টার্ট 1 এর মেয়াদ 19-এ শেষ হয়। আমি বলতেছিলাম যে আইএনএফ যেটা মানে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার, ওইটা 19-এ শেষ হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি আইএনএফ এরটা বলছিলাম 2019, আর স্টার্ট 1 যেটা ওটার মেয়াদ শেষ হয় হচ্ছে কি 2009-এ। ও আচ্ছা, আমি মনে হয় 2007 বলছিলাম না? হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, 2009 হবে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমরা নিউ স্টার্ট পর্যন্ত চলে আসলাম। এরপরে হচ্ছে এটা অনুযায়ী নিউ স্টার্টের মেয়াদ বৃদ্ধি করা হইলো, পরে ফাইনালি 26 পর্যন্ত করা হয়েছিল। 5 ফেব্রুয়ারি 26 চুক্তি মেয়াদ শেষ হবে। কিন্তু এই যে সর্বশেষ 21 ফেব্রুয়ারি 2023 সালে নিউ স্টার্ট চুক্তিটি রাশিয়া স্থগিত করে। তাহলে রাশিয়া বের হয়েছে দুইটা থেকে, স্টার্ট 2 আর নিউ স্টার্ট থেকে রাশিয়া আগে বের হয়েছে, আর বাকিগুলা কিন্তু আমেরিকা আগে বের হয়েছে। এরকম আসতেই পারে যে নিউ স্টার্ট চুক্তিটা কে হচ্ছে স্থগিত করে, তখন কিন্তু এটা রাশিয়া স্থগিত করে নিউ স্টার্ট চুক্তিটা। আর স্টার্ট 2 চুক্তিটা থেকে কে কোন দেশ আগে স্টার্ট 2 থেকে বের হয়ে যায় বলেন দেখি, কোন দেশ বের হয়ে যায় আগে? স্টার্ট 2 রাশিয়া। রাশিয়া। ওকে, আচ্ছা এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 2010-এ, মেয়াদ শুরুতে করা হয় 10 বছর, পরে হচ্ছে 2010 বছর তো 20 পর্যন্ত করা হয়, পরে আবার 5 বছর বাড়ানো হয়, পরে হচ্ছে 26 পর্যন্ত করা হয়। তাহলে এবার হচ্ছে সিটিবিটি। এই সবচেয়ে ইম্পর্টেন্ট চুক্তি কিন্তু হচ্ছে নিউ স্টার্ট, তারপর এনপিটি, আর এখন হচ্ছে এই যে সিটিবিটি। এগুলা অনেক ইম্পর্টেন্ট চুক্তি। দেন আরেকটা আছে ওই যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটা ইরানের, ওইটাও অনেক ইম্পর্টেন্ট। মানে তখন ইরানের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, এখনো তো ইম্পর্টেন্টই বলা যায় যেহেতু রিসেন্টলি যুদ্ধ হয়েছে ইরান আর ইসরায়েলের। আচ্ছা, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, এটা হচ্ছে পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। এটা স্বাক্ষর হয় 1996 সালে। আচ্ছা, পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না, অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না, এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার ব্যান ট্রিটি। এটার মেইন উদ্দেশ্যটা ছিল যে সামরিক ও অসামরিক ক্ষেত্রে সকল ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা, কোনো দেশ পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না, অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সাহায্য করা এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ঝুঁকি কমিয়ে আনা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা,
এবার হচ্ছে সিটিবিটি প্রস্তাবক দেশ ছিল হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মেইনলি এই চুক্তিটা প্রস্তাবনা করে। স্বাক্ষর করেছে 187টা দেশ, স্বাক্ষর করে নাই হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। তাইলে আমরা প্রত্যেকটা এনবিটি টাইপের চুক্তিতে কিন্তু কারা কারা স্বাক্ষর করে না এটা ইম্পর্টেন্ট। যেমন পিটিবিটি তে কে কে সাইন করে নাই? চায়না, ফ্রান্স আর পিটিবিটি হচ্ছে চায়না। চায়না। হুম। আর আউটার স্পেস ট্রিটিতে ইরান, উত্তর ইরান কোরিয়া। আর উত্তর কোরিয়া। ইরান আর উত্তর কোরিয়া। আর এনপিটি তে ভারত, ভারত, পাকিস্তান, পাকিস্তান, দক্ষিণ ইসরায়েল। সুদান, ইসরায়েল। ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান দুইবার শুনছি, মাঝখানে আরেকটা দেশ কই? ইসরায়েল না? ইসরায়েল। ইসরায়েল। আর উত্তর কোরিয়া কোন চুক্তি থেকে বের হয়ে আসে? আউটার ও NPT। আচ্ছা, এটা থেকেই ওই যে কি বলে, আউটার স্পেস। না না এখন যেটা বললাম। না, NPT এনপিটি, নন পলিফারেশন। হ্যাঁ, পারমাণবিক। আচ্ছা, এটার বাংলাটাও কিন্তু মনে রাখতে হবে। খালি এনপিটি এনপিটি বললাম, পরীক্ষার হলে যায় দিবে অস্ত্র বিস্তার রোধ চুক্তি, তখন কিন্তু মাথায় আসবে না। তো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিটাই হচ্ছে এনপিটি। আচ্ছা নিশাপু, একটা কথা জিজ্ঞেস করি, হুম। এই যে ধরেন পিটিবিটি বা এনপিটি এগুলোর কি ইলাবোরেশনটাও মুখস্থ রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বলছি শুরুতে। কারণ ধরো যে খুব সিলি কোয়েশ্চেন আসলে এরকমও দেয় যে কোনটা, which one is correct, comprehensive nuclear test ban treaty, comprehension nuclear test ban treaty, conservative nuclear test, এরকম হাবিজাবি কয়েকটা মাঝে মধ্যে চলে আসে। তো ওরকম আসলে তো পরে হা করে বসে থাকা লাগে। তারপরে আপু ডেরিভেশনটা মনে রাখলে কোনটা কি ধরনের চুক্তি ওটাও মনে রাখবে। যেমন ওইটাও মনে সিটিবিটি রাখবে। টেস্ট ব্যান, এটা পরীক্ষা বিস্তার রোধ, মানে এগুলো মনে থাকবে। স্পেলিংটা ওরা চেঞ্জ করে দেয়, এটা হচ্ছে বড় কথা। এমন দেখেছি যে অফ, যেমন মাঝে হাতে অফ, এটা হয়তো ছোট হাতের হবে, বড় হাতের দেয়। এটা খুবই মানে সাবধান থাকা লাগে। ইয়েস। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখতেছিলাম সিটিবিটি। সিটিবিটিতে তাহলে বাংলাদেশের ভূমিকাটা কি? আচ্ছা, আমরা স্লাইডে দেখে দেখে যাই। সিটিবিটি প্রস্তাবক দেশ ছিল অস্ট্রেলিয়া। স্বাক্ষর করেছে এখন পর্যন্ত 187টা দেশ। আর স্বাক্ষর, ও মাগো, স্বাক্ষর করে নাই হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। তাহলে ভারত, পাকিস্তান, উত্তর, এই কে কোনটা স্বাক্ষর করে নাই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং দিস টপিক। হ্যাঁ, সবাই এটা একদম কণ্ঠস্থ, আত্মস্থ, ঠোঁটস্থ করে ফেলাইতে হবে যে কে কোনটা স্বাক্ষর করে নাই। আচ্ছা, এবার সিটিবিটি অনুমোদন করছে, যে কয়জন স্বাক্ষর করছে ওরাই অনুমোদন করবে। 100, ও না উল্টা, সরি, যে কয়জন স্বাক্ষর করছে ওরা না, কিন্তু না, অনুমোদন করে নাই। 178টা করছে, অনুমোদন স্বাক্ষর করছে করছে কম। 87, আর অনুমোদন কিন্তু সবাই করে নাই। 178টা দেশ হচ্ছে অনুমোদন করছে। এখন বাংলাদেশের কাহিনীটা দেখি। আচ্ছা, স্বাক্ষর করেও অনুমোদন দেয়নি, যে এটা আরেকটা ইম্পর্টেন্ট স্লাইড। ইউএসএ, চায়না, মিশর, ইরান, ইসরায়েল। মেইনলি ইরান, ইসরায়েল, ইউএসএ, চায়না, মিশর। ইউএসএ চায়না যে করবে না এটা তো জানার কথাই। মাঝখান দিয়ে মিশর কেন আসছে? মিশর ইরান যেহেতু করছে, এই জন্য ইরানের সাথে মিশরের রিলেশন আছে, আবার ইসরায়েলের সাথেও মিশরের রিলেশন আছে। তো এইভাবে করে মনে রাখতে পারি আমরা। তাহলে ইউএসএ, চায়না, মিশর, ইরান, ইসরায়েল। মনে রাখি যে আরব ইসরায়েল যুদ্ধের কাহিনী, আর এখন হইতেছে ইউএসএ আর চায়না, এরা 5 জন স্বাক্ষর করে অনুমোদন করেনি। তাহলে এই চুক্তিটা হয়েছিল কত সালে? 1996। 1996। ওকে, 1996 10 সেপ্টেম্বর, ঠিক আছে। বাংলাদেশ স্বাক্ষর করে সেম তখনই করে, কিন্তু 24 অক্টোবর করে। আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1945। তারিখটা কত? 24 অক্টোবর। 24 সেপ্টেম্বর। নভেম্বর বললো কে ভাই? আরে মারো। নভেম্বর বলি না, সেপ্টেম্বর বলে দিয়েছি। ও আচ্ছা, তো জাতিসংঘ এটার সাথে কিন্তু মানে রিলেশন আছে, এই জন্যই এই মানে রিলেশন থাকার কথা আমার মনে হইতেছে। আমি দেখবো না এটা ঘাটায় যে এই চুক্তির সাথে জাতিসংঘের অধিবেশনের ওই দিন সাধারণ সম্মেলনে কিছু একটা হয়েছিল নাকি। আচ্ছা, বাংলাদেশ হচ্ছে 2000 সালে 7 মার্চ 28তম দেশ হিসেবে অনুমোদন করে। ঠিক আছে, ওকে, বুঝছি। গোড়ার দিন এই যে এটা এখন হইতেছে মোস্ট, ওই যে নিউজ স্লাইড অ্যাড করছে, এটা আগে ছিল না, যে যুদ্ধ হওয়ার পরে এটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জয়েন্ট আচ্ছা আপু, কম্প্রিহেনসিভ। আগে যে স্বাক্ষর করে পরে অনুমোদন করে, অনুমোদন করলে কি হয় আর না করলে কি হয়? অনুমোদন করলে তোমার এটা ফলো করতে হবে। তুমি একটা জিনিস সাইন করছো, ওই যে তুমি বিয়ের জন্য কাবিন কবুলনামায় সাইন করলা,
এখন তুমি অনুমোদন দিচ্ছে, তুমি তোমার বিবাহকে মানবা না? তুমি যদি বলো যে না আমি ওর সাথে থাকবো না, আমার বিয়ে হয় নাই, তাহলে কি হবে নাকি? কয় মার্ক আসতে পারে এই টপিক থেকে? এখন তো যেহেতু 25 মার্ক হয়ে গেছে, এখন তো বলা যায় 2-3 মার্ক আসবে। এই মানে বিরোধপূর্ণ, এটার সাথে কিন্তু দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল, আর 2 হচ্ছে চুক্তি, আর 3 নাম্বার হচ্ছে যে কে কোনটা মানে বের হয়ে গেছে, হয় নাই, এই সেই এই ধরনের আমার কাছে মনে হয়। তো এই 3টা প্রশ্ন আসবেই। মানে বিরোধপূর্ণ অঞ্চল সামহাও এই টপিকের সাথে রিলেটেড, আবার নট রিয়েলি রিলেটেড, বাট বিরোধপূর্ণ অঞ্চল থেকে একটা আসতে পারে। এন্ড কোন চুক্তি কি হয়েছে, কিন্তু সালের থেকে আমার কাছে মনে হয় যে মানে কোনটার উদ্দেশ্য কি এবং কে কোনটা থেকে বের হয়ে গেছে বা আছে, বা ওই চুক্তিটার মানে কি, এই ধরনের প্রশ্ন বেশি আসবে। এই জন্য প্রিভিয়াস কোশ্চেন আমাদের আবার তামা করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন তো আমরা মনে হয় 35 থেকে কত 30 থেকে 40 পর্যন্ত পড়ছিলাম, একবার আমি সলভ করছিলাম। 10 থেকে শুরু করলে ভালো হয়। 10 থেকে সলভ করবো না একদিন। আচ্ছা, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে জেসিপিওএ, ইরান নিউক্লিয়ার ডিল অর ইরান ডিল। এটা হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন। এটাও কিন্তু নিউক্লিয়ার ওই যে যেটা নন প্রলিফারেশন মানে কি, যে আমি আমার কাছে আছে কিন্তু আমি কারো হেল্প করবো না বানানোর লেগা, এটাই হচ্ছে চুক্তি। তাহলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাক্ষরিত হয়। আচ্ছা, এখন ভিয়েনা নিয়ে 2টা কনভেনশন আমরা আগে পড়ছি, ওই 2টা কি কি? একটা হচ্ছে ওজোন স্তর নিয়ে হচ্ছে ভিয়েনা কনভেনশন, এটা হচ্ছে 1985। আর এটা হচ্ছে ভিয়েনা হচ্ছে মানবাধিকার কনভেনশন, এটা হচ্ছে 1993। সাবাস, ওকে। এখন হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আবার আরেকটা হইলো কি, এটা 2015 সালে হয়েছে, এটা হইতেছে তাহলে জেসিপিওএ হইলো। এটা ইরানের যে ইরান যাতে না করতে পারে, হ্যাঁ, এই জন্য বাকি দেশগুলো এটা করছে, যে ইরানের ঠেকানোর জন্য। এটাতে হচ্ছে সরি আমি উল্টা বলছি, এটাতে হচ্ছে P5 আর জার্মানি আর ইউ আর ইরান আছে স্বাক্ষরকারী দেশ। হ্যাঁ না, ঠিকই বলছি, এটাই কাহিনী। যে ইরান তখন ইরানের মধ্যে, ইরানের তো বারবার ওরা ইউজ করতেছে যে ওর কাছে হইতেছে ইয়া আছে, ওর কাছে পারমাণবিক আছে, তো ওরে আসলে একটু ট্যাকেল করার জন্যই হইতেছে ওরা এই চুক্তিতে নিয়ে আসছে। তাহলে ইরান P5 আর হচ্ছে P5+1 মানে হচ্ছে P5 এর সাথে জার্মানি আর ইউরোপীয় ইউনিয়ন। এই তাহলে ইরান, ইউএসএ, যুক্তরাজ্য, ফ্রান্স, চায়না, রাশিয়া, এই পর্যন্ত হলো P5+1 জার্মানি আর ইউরোপিয়ান ইউনিয়ন। এরা মিলে মেয়াদ হচ্ছে 15 বছর। মানে ওরা এমন একটা ইয়া করে রাখছে যাতে 31 সালের মধ্যে ও অ্যাটলিস্ট এই যে ইরানের উপর বিদ্যমান থাকা নিরাপত্তা পরিষদের 10 বছরের অবরোধ উঠে যায় এবং সিদ্ধান্ত হয় ইরান 3.67% বেশি ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে না। কারণ ওই যে ইরানের বারবার কথা উঠতেছিল যে ওরা অনেক বেশি ইউরেনিয়াম উত্তোলন করতেছে, ওরা হচ্ছে জায়গায় জায়গায় পারমাণবিক ইয়া বানাইতেছে, ওইটার জন্য ওদেরকে ট্যাকেল করার জন্য এই চুক্তিটা আসে, জেসিপিওএ। আচ্ছা, এবার হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, অটোয়া চুক্তি। এটা হইতেছে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক জায়গায় হইতেছে যে বিভিন্ন এরকম মাইন গড়া ছিল, ওইটার কারণে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও অনেক বড় বড় ইনসিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে, কারণ মানুষ তো জানে না যে মাটির ভিতরে মাইন আছে নাকি নাই। তো এইটা তখন একটা মানে সিভিয়ার একটা ইস্যু ছিল। তো ওই ইস্যুকে কেন্দ্র করে পরে হইতেছে যে বিভিন্ন দেশে পুঁতে রাখা মাইন ধ্বংস করা এবং অ্যান্টি পার্সোনেল মাইন ব্যবহার নিষিদ্ধ করা, মানে যেগুলা হচ্ছে যে তোমার মানুষের সংস্পর্শে আসলেই ব্লাস্ট হয়ে যাবে, টাচ লাগলেই, ওইগুলা ব্যবহার নিষিদ্ধ করার চুক্তি হয়েছে। এটা হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ বা অটোয়া চুক্তি। এটা হয়েছে 1997 সালে। 97 সালে কার্যকরটা মানে সাইনিংটা মনে রাখলেই আসলে ম্যাটার, সবকিছু কার্যকর মনে রাখতে হয় না। আচ্ছা, এই যে লাস্টে যেটা আমরা এতবার বেজাল করতেছিলাম, টিপিএনডব্লিউটা হচ্ছে ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। এটা মানে একদম পুরো প্রহিবিটই করে দিছে, মানে নিষিদ্ধ। তাহলে এটাই তো ডিসআর্মামেন্ট হবে, একদম নিষিদ্ধ যেহেতু। তো এটা হয়েছে কবে? এটা হয়েছে 20 সেপ্টেম্বর 2017। এটা নিউ ইয়র্কে হয়েছে। আর এটা হচ্ছে যে কোনো অবস্থায় পরমাণু যুদ্ধ এড়ানো, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ। যদিও এখানে কিন্তু এভাবে বলা আছে, কিন্তু ওই যে ওইটাই যে এটা কিন্তু ডিসআর্মামেন্ট চুক্তিতে পড়তেছে যে কোনো অবস্থায় পরমাণু যুদ্ধ এড়ানো। আচ্ছা, এটা স্বাক্ষর করে নাই হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর যুক্তরাজ্য। এটাতে আবার ইউএসএ, ফ্রান্স আর ইউকে, এই 3 দেশ স্বাক্ষর করে নাই। তাইলে এই স্বাক্ষর না করার ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কিছু আছে? আচ্ছা, ওইটা মনে হয় আমাদের আগে আমরা পড়ছি না, আনক্লজ আর ইক্লজ। হ্যাঁ, ওইটা এখানে লাগবে না। আচ্ছা, বইয়ে একটা এক্সট্রা ছিল,
সেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন আর কেমিক্যাল ওয়েপন কনভেনশন। এই দুইটার জাস্ট নাম মনে রাখলেই আই গেস এনাফ। কত সালে হয়েছে না হয়েছে কি এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। আপু আনক্লোজ এর কথা যে বললেন ওটাও কি পড়া লাগবে? বইয়ে আছে এটা? আনক্লোজ তো এইখানে পড়া লাগবে না, ওটা তো আমরা ওইখানে পড়ছি। ওই যে যখন আবার এটা ভূগোল পড়তে গেলে ওইটা পড়াবে, সমস্যা নাই। ওই যে বাংলাদেশের যখন হইতেছে যে জলসীমা, হ্যাঁ সাগরের সীমা পড়ার সময় তখন চলে আসবে, ওটা ব্যাপার না। আচ্ছা এটা লাস্টে কি বলছে দেখি তো। এটা স্বাক্ষরকারী দেশ হচ্ছে 94টা, ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে, আচ্ছা ওরা ঘোষণা দিয়ে ফেলছে যে ওদের কাছে পারমাণবিক আছে, ইউএসএ, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চায়না। তাইলে এই যে P5 প্লাস হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান আর নর্থ কোরিয়া। তাহলে এদের কাছে হচ্ছে টোটাল দেশ কয়টা হইলো? 5, 6, 7, 8টা। হ্যাঁ 5, 6, 7, 8। তাহলে P5 প্লাস 3 এদের কাছে হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে। আর ইসরায়েলের কাছে আছে, কিন্তু ওরা হইতেছে তো মিস কথা হয় খালি, ওরা এখনো ঘোষণা দেয় না যে ওদের কাছে আছে পারমাণবিক শক্তিধর। আর সর্বাধিক সবচেয়ে বেশি পারমাণবিক বোমার অধিকারী দেশ হচ্ছে রাশিয়া। আর সবচেয়ে বেশি ভেটো দিছে কোন দেশ বলতো? চীন। রাশিয়াই এক্স্যাক্টলি, সবচেয়ে বেশি ভেটো কিন্তু রাশিয়াই দিছে ইউনাইটেড নেশনস। তিনবার দিছিল, আর চীন তো চীন দুইবার। কিন্তু মাত্র 12 বার দিছে মনে হয়, চীন বেশি বার দেয় নাই। রাশিয়া প্রায় 122 বার দিছে রাশিয়া। আচ্ছা সর্বাধিক পারমাণবিক চুল্লির অধিকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বাধিক পারমাণবিক চুল্লি। এটা এই তথ্যটা ইম্পর্টেন্ট। আর হ্যাঁ ওকে, এবার হচ্ছে নিহন হিদাকা। এটা হচ্ছে ওই যে লাস্ট বছর যখন হচ্ছে আমরা নোবেল পাইলো, এই যে জাপানে পারমাণবিক বোমা হামলা নিয়ে হচ্ছে বেঁচে যাওয়া মানুষদের একটা সংগঠন, ওরা হইতেছে গতবার এই যে শান্তিতে নোবেল পাইছে, যে বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা, পারমাণবিক যুদ্ধ এড়ানো। এটাও এখন ইম্পর্টেন্ট। এই যে নিহন হিদানকায় নোবেল পিস প্রাইজ 2024 পাইছে। আচ্ছা এবার হচ্ছে ইকান, এই ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স। এটা হচ্ছে 2007-এ প্রতিষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এদের উদ্দেশ্য হচ্ছে পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এবং অস্ত্রকে নির্দিষ্ট করা। ICAN মানে কি? তাহলে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন, ওরা ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স, ক্যাম্পেইন করে নিউক্লিয়ার ওয়েপন্স অ্যাবলিশ করতে চায়। ওদেরটার উদ্দেশ্য এটাই। তাহলে ওরা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে, কিন্তু প্রতিষ্ঠা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আচ্ছা ইউএনওডিএ হচ্ছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা। এটা ইম্পর্টেন্ট যেহেতু জাতিসংঘের, সো দিস ইজ ইম্পর্টেন্ট। জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থার নাম কি? এটা হচ্ছে ইউনোডা, ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স, ইউনোডা। এইটা তারপর হচ্ছে তোমার ড্রাগস নিয়ে একটা ইউএন এর আছে না, ওইটা বারবার কিন্তু গোলমেল লাগে যাবে, তো এই দুইটা খেয়াল রাখতে হবে। ড্রাগস এরটা যেন কি? ইউনাইটেড নেশনস অফিস ফর, দাঁড়াও দেখি তো একটু, ইউনাইটেড নেশনস ড্রাগস অফিস, ওইটার নামটা মনে রাখি, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইমস, ওটা হচ্ছে UNODC। হ্যাঁ এই দুইটা মাঝে মাঝে ভেজাল লেগে যেতে পারে। UNODC, এই আনকমন গুলাই কিন্তু ইউনাইটেড নেশনস থেকে আসে, সদর দপ্তর বা কোন রিলেটেড। ইউনোডা হচ্ছে আর্মস রিলেটেড, এই যে ডিসআর্মামেন্ট। আর UNODC হচ্ছে কিন্তু অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, UNODC অফিস অন ড্রাগস এন্ড ক্রাইমস। মাদক বিরোধী বললে হচ্ছে UNODC। আচ্ছা জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা, এটা সদর দপ্তর নিউ ইয়র্কে। আর অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, আচ্ছা এই যে এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত কেমিক্যাল উইপন্স কনভেনশন 1993 আলোকে OPCW প্রতিষ্ঠিত হয়। এটার স্বাক্ষরকারী দেশ 193টা, অনুসমর্থনকারী দেশ হচ্ছে 192টা। ইসরায়েল এটাতে অনুসমর্থন করে নাই। আচ্ছা ইসরায়েল, তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা চুক্তির মধ্যে ইসরায়েলের কাহিনী পাইলাম বলতো দেখি। প্রথমে 1 নম্বরে কি পাইলাম? ওই যে সিটিভিটিতে ইসরায়েল, না সিটিভিটির আগে তো আরেকটা পাইছি না, এনপিটিতে পাইছি তো, এনপিটিতে পাইলাম প্রথমে, এনপিটি। তারপরে হচ্ছে পাইলাম হচ্ছে ইয়াতে সিটিভিটিতে পাইলাম। সিটিভিটিতে কি পাইছি? হ্যাঁ সিটিভিটিতে পাইলাম। সিটিভিটিতে তো না স্বাক্ষর করে নাই, পাকিস্তান আর উত্তর কোরিয়া স্বাক্ষর করে অনুমোদন দেয় নাই আর কি। আর এটাতে হচ্ছে সে স্বাক্ষরই করে নাই, এটাতে হচ্ছে সে স্বাক্ষর করে নাই ইসরায়েল এনপিটিতে। আর সিটিভিটিতে কিন্তু সে স্বাক্ষর করছে কিন্তু অনুমোদন দেয় নাই। আর এখন আবার কি দেখলাম, এটা হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, এটাও কিন্তু ডিসআর্মামেন্ট চুক্তি, এটাতে সে অনুসমর্থন দেয় নাই। 3টা পাইলাম। আচ্ছা আর সদস্য 9 হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর, ইসরায়েল। দক্ষিণ সুদান এখন যেহেতু রেলেভেন্ট, তাহলে দক্ষিণ সুদান এর আগে আমরা কোথায় পাইছিলাম? এনপিটি। পাইলাম হচ্ছে
এই যে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, যেটা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন 1993। তাহলে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা, এটা সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগে। এখানে নেদারল্যান্ডসের দি হেগে আর কি কি আছে? এখানে পার্মানেন্ট কোর্ট অফ অ্যাট্রিবিউশন আছে, আরবিট্রেশন, আর হচ্ছে আইসিজে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে না? আইসিজে আছে তো? হ্যাঁ আইসিজে আছে। আচ্ছা, তাহলে হলো লাস্ট চলে আসছে শেষের দিকে, জীবাণু অস্ত্র। এই যে এটা আছে স্লাইডে সব। তাহলে আচ্ছা, বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন হচ্ছে, এটা হচ্ছে বিডব্লিউসি, জীবাণু অস্ত্রের বিস্তার রোধে একটি আন্তর্জাতিক চুক্তি, 72 সালে হয়। তাহলে এর আগে কেমিক্যালটা দেখলাম, এখন হচ্ছে জীবাণু রিলেটেড, এটা হচ্ছে 72 সালে হয়। আর চুক্তির মূল বিষয় হচ্ছে জীবাণু অস্ত্রের উন্নয়ন। এই যে এটা কিন্তু এই যে কোভিড এর সাথে কিন্তু এটা রিলেশন আছে। উৎপাদন, মজুদ এবং ব্যবহার নিষিদ্ধ করা, জীবাণু অস্ত্র ধ্বংস করা, জীবাণু অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটি যাচাই বাছাই ব্যবস্থা স্থাপন করা। আচ্ছা, মোটামুটি শেষ। তাহলে শেষ, আমাদের কাছে 30 মিনিট সময় আছে। 30 মিনিট তাহলে কোশ্চেন ব্যাংক করি। 7টা বাজে থেকে তো ক্লাস, চাটা খাই, কোশ্চেন ব্যাংক করি। তোমরাও করো, তাহলে কোশ্চেন ব্যাংক করো নাকি? আজকে ডেইলি এক্সামে কিন্তু ঠিক আছে, এখন নিজেরা যা করার করে। নিজেরা কোশ্চেন ব্যাংক গুলো পড়ি, কারণ আজকে ডেইলি এক্সামে 70টার মতো কোশ্চেন আসবে। নিশা আপু, একটা কথা বলি। হ্যাঁ, আপনারা হচ্ছে এই যে লেকচার শিটের বাইরে কি কোন বই পড়েন? বেসিক ভিউ? আমি আসলে বই পড়ি না, আমি মেইনলি গুগল করে করে পড়ি আর কি। যখন যে টপিকের আর্টিকেল বিভিন্ন নিউজ পেপারে কি আসছে বা কি, ওইভাবে করে পড়ি। কারণ বেসিক ভিউ তো সব পুরাতন ইনফরমেশন, আপডেটেড কিছু নাই। মানে এখন বর্তমানে যেগুলা হইতেছে ওগুলা তো পাবো না, এই জন্য আমি চেষ্টা করি ওই যে ইউটিউব ভিডিও দেখার, যেগুলা দিই ওগুলো তো আমি দেই। বেশিরভাগ ইউটিউব ভিডিও থেকে শিখি আসলে, যে ইন্টারন্যাশনালের যে ইয়াগুলা হয়। আর এছাড়া বই হিসেবে আমি শুধু P2 এর বইটাই পড়ি, কারণ ইন্টারন্যাশনাল P2 এর বইটা খুব সুন্দর শর্ট করা, মানে একদম এক বসায় পুরা বই পড়া উঠা যায়, এই টাইপের। তো আমার কাছে ভালো লাগে। বেসিক ভিউ হইতেছে প্রচুর ভোটকা, এত ভোটকা বই পড়া মনে থাকবে না তো ইনফরমেশন। আর বেসিক ভিউ বাদ ধরেন তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ম্যাথ আর ইংলিশ বাদে, এছাড়া হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলা যেমন শিকড় আছে, বাংলা শিকড়। আর ইংলিশের জন্য তো আসলে বই বলতে ইংলিশ, আমি গ্রামার তো আসলে এখন আর বই টই ভাবে পড়ায় না, বাট আমি সারা জীবন গ্রামারের একটা বই পড়ছি, ওই যে পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ। আমি দিছিলাম মনে হয় গ্রুপে, এটা পিসি দাসের এই বইটা খুব ভালো। আমি একদম সেই ক্লাস 6 থেকে